আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা এই চ্যানেলে একটি নতুন ড্রামা শুরু করতে যাচ্ছি, যার নাম স্পিড অ্যান্ড লাভ। আর এই গল্পটি অনেক বেশি চমৎকার। প্রথম পর্বের শুরু হয় একজন ধনী মেয়ে জিং মুকে দিয়ে, যে একটি অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছে। তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে সম্প্রতি তারা শিফট হয়েছে এবং বাড়িটি অনেক বড়, কিন্তু মুয়ের জন্য এইসব জিনিস কোনো গুরুত্ব রাখে না। সে খুব বিষণ্ণ থাকে, সে এখানে থাকতে চায় না। মা বলল যে তোমাকে তোমার ভাই এবং তোমার বাবাকে ভুলে যেতে হবে। এখানে আমাদের নতুন লাইফ শুরু হয়েছে। তোমার ভাই জেন তো তোমাকে পুরোপুরি ভুলেই গেছে। আর একটি সত্য জানায় যে জেন তোমার সৎ ভাই, নিজের ভাই নয়। এবং আজকাল সে থাইল্যান্ডের কোনো একটি ফিক্সিং ক্লাবের অংশ, যেখানে সে মারপিটের কাজ করে। তার কাছে কোনো চাকরি নেই। তোমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন, কিন্তু তারা নিজেদের জীবনে খুব সুখে আছেন। তাই তোমাকেও এখন এখানে সুখে থাকা উচিত, কারণ আমার মনে হয় না যে তারা আর তোমার কাছে ফিরে আসবে। মু যখনই শুনল যে তার ভাই, যার প্রতি তার এত টান, সে তার সৎ ভাই, অমনি সে দ্রুত থাইল্যান্ডের ফ্লাইট বুক করে বেরিয়ে পড়ে। ফ্লাইটে তার নানা নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে মুয়ের পরে যাওয়া কলমটি কুড়িয়ে দেয়। মু জানায় যে এই কলমটি তার ভাই তাকে ছোটবেলায় দিয়েছিল। সে তার পড়াশোনায় খুব সাহায্য করত, কখনো রাগও করত না। নানা বলে সে দেখতে কেমন ছিল, সে কি হ্যান্ডসাম ছিল? মু বলে জানি না সে কেমন দেখতে হবে, অনেক বছর হয়ে গেল আমি তাকে দেখিনি। সেই কলমটি দিয়ে আমাকে বলেছিল যেন আমি আমার হাতের লেখা ঠিক করে নিই, এবং সে প্রতিশ্রুতিও দিয়েছিল যে সে আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে। এরপর আমরা জিনের সাথে দেখা করি। সে একটি বক্সিং ক্লাবের মেম্বার, যেখানে সে ফাইট করে এবং এদিক ওদিক থেকে অল্প কিছু টাকা কামিয়ে নেয়। তখনই জিনের বাবার কল আসে যে তোমার বোন মু তোমাকে খুঁজতে খুঁজতে থাইল্যান্ডে চলে এসেছে, তাই গিয়ে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নাও। জেন নিজের মুখ দেখল বেশ আহত ছিল এবং ভাবছিল যে আমি কি ওর সাথে এভাবে দেখা করতে যাব। তারপর এয়ারপোর্টে আসে এবং মুকে প্রথম দেখাতেই চিনে ফেলে। দুই ভাইবোন অনেকদিন পর একে অপরকে দেখেছে। দুই ভাইবোনের মধ্যে অনেক ভালোবাসা। মু জিনের মুখ দেখে তার চিন্তা করতে থাকে যে ওর এত চোট লাগলো কিভাবে, সে কি আজও কোথাও লড়াই করে এসেছে। তখনই জিনের বন্ধু লাই চলে আসে, যে তাকে এখানে সেখানে ফাইট করানোর জন্য নিয়ে যেত। আজও একটি কাজের জন্য ডাকছিল, কিন্তু জিন মানা করে দেয়। মু বলল, জিন তুমি কি স্কুল বা ইউনিভার্সিটিতে যাও না? জিন জানায় যে না, আমি মিডল স্কুলের পর স্কুল ড্রপ করেছিলাম, আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়েছি। মু বলল, কিন্তু তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে এবং বলতে যে মাস্টার্স করার পর একটি ভালো চাকরি করবে, সেটার কি হলো? জিন কিছু বলে না, সোজা ওর জন্য স্ট্রবেরি মিল্ক আনতে চলে যায়। মু অবাক হচ্ছিল যে সে দেখতে কেমন হয়ে গেছে। তার বন্ধুরাও অদ্ভুত, জানি না এরা কি কাজ করে, কিন্তু তার আজও মনে আছে যে আমি স্ট্রবেরি মিল্ক কত পছন্দ করি। আর আমাদের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়, জিন সব পচা এবং টক স্ট্রবেরিগুলো নিজে খেয়ে নিত এবং তাজা ও ভালোগুলো মুকে দিত। এরপর জিন তাকে বাড়ি নিয়ে এলো। বাড়ির রাস্তাটি একটি নোংরা সরু অন্ধকার সিঁড়ি দিয়ে যাচ্ছিল। মু, যে এত বড় আলিশান বাংলোতে থাকতো, তার কাছে এইসব জিনিসগুলো বেশ অদ্ভুত। বাড়িতে জিনের বাবা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তার নতুন মা রান্না করছিল, যা জিনের একদম পছন্দ হয় না, কারণ তাতে লবণ অনেক বেশি ছিল। এই নিয়ে মা ও ছেলের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। তখনই একটি ছোট মেয়ে বাইরে আসে। এটি মুয়ের বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে জিংজিং। মা বলল, দেখো জিংজিং, তোমার বড় দিদি এসেছে, তুমি তাকে হ্যালো বলো। জিনও বলল যে হ্যাঁ হ্যালো বলো। জিংজিং তখন হ্যালো বলে। মু বলে যে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এরপর সবাইকে উপহার দেয়। জিন নিজের থাগের কিছু ডাম্পলিং মুকে দিয়ে দেয়, যা খেতে ভালো ছিল, এবং ছোটবেলায়ও সে ঠিক এমনটাই করত। যে বিষয়টি দেখে জিংজিং এর হিংসে হচ্ছিল। তারপর সবাই খাবার খেলো। এর মধ্যে জিনের বন্ধু লাই চলে আসে। দুই বন্ধু কথা বলতে লাগলো। মুও তাদের পেছনে গিয়ে তাদের কথা শোনে এবং জানতে পারে যে লাই বলছে, জিন, এই কাজ অনেক বিপজ্জনক, তোমার এটা করা উচিত নয়, নইলে তোমার প্রাণও যেতে পারে। আর এই মেয়েটিকে তোমার আত্মীয় নাকি? দাঁড়িয়ে আমাদের কথা শুনছে? জিন বলে যে হ্যাঁ, আমার আত্মীয়। তখন লাই বলল, এই মেয়ে, তোমার নাম কি? মু তাকে নিজের নাম জানায় এবং তারপর লাই সেখান থেকে চলে যায়। জিন বলে, এখানে কেন এসেছো? মু বলে, তুমি আমার উপহারটি খুলে দেখলে না কেন? তারপর সে ওপরে চলে আসে এবং ভাবতে থাকে যে ওর মুখে এত চোট কেন এবং সে এমন কি কাজ করে যাতে ওর প্রাণ যেতে পারে। তখনই জিনের মেসেজ আসে যে তুমি বাইরে রাস্তায় এসে আমার সাথে দেখা করো। সে দৌড়ে ওর কাছে এলে জিন বলে, তুমি ঠিকমতো খাবার খাওনি, কারণ খাবারে লবণ বেশি ছিল, তাই চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। আর সে ওর পেছনে পেছনে যেতে থাকে। তখনই একটি দ্রুতগামী বাইকের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। জিন তাকে বাঁচিয়ে নেয় এবং বলে যে তুমি এখনো ঠিক তেমনই অসতর্ক যেমন ছোটবেলায় ছিলে, দেখে চলাফেরা করো। তারপর দুজনে রেস্টুরেন্টে আসে। মু ফ্রাইড রাইস অর্ডার করে এবং বলে, কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞেস করছো না কেন? জিন জিজ্ঞেস করলো, তোমার নতুন বাবা কেমন? মু বলে, ভালো। জিন বলে, ভালো, তাই তো তুমি এখানে পালিয়ে এসেছো? মু বলে, আমি এখানে পালিয়ে আসিনি। জিন বলে, তাহলে কেন এসেছো? টুরিস্ট হয়ে এসেছো? মু বলে, তোমার আমার জীবনে একটুও ইন্টারেস্ট নেই, অন্তত আমাকে এমন কোনো জায়গায় তো নিয়ে চলো যেখানে তরুণ প্রজন্ম আছে, মানুষের সাথে দেখা হবে, একটু রোম্যান্স আর মজা হবে, যেখানে মানুষ আমার জীবনে ইন্টারেস্ট দেখাবে, কোনো ছেলে পাবো, কে জানে, হয়তো সেখানে আমার ভালো লাগতে শুরু করবে। আচ্ছা, তুমি বলো কেমন আছো, এদিন কি করলে? জিন বলে, আমি ঠিক আছি। মু বলে, কি কাজ করো? জিন বলে, কিছু না, যখন যে কাজ পাই করে নি, অল্প কিছু টাকা কামিয়ে নি। মু বলে, আরো বলো, টাকা ছাড়া আর কি শখ আছে? জিন বলে, কিছু না, শুধু খাই দাই, ঘুমাই আর মজা করি। মু বলে, কোন ধরনের মজা করো? আমি তোমার বোন, আমাকে তো বলতেই পারো। এর মধ্যে জিনের সেই বন্ধুটি চলে আসে এবং জিজ্ঞেস করতে থাকে, আরে বাহ, এ তো সেই মেয়েটি যার সাথে তুমি গাড়িতে বসেছিলে, এ কি তোমার গার্লফ্রেন্ড? জিন বলে, না, এটা আমার বোন, এবং মুয়ের খাবার থেকে পেঁয়াজ বের করে দিচ্ছিল, কারণ মু পেঁয়াজ একদম পছন্দ করে না। বন্ধুটি বলে, তোমাকে ওরা খুঁজছে এবং ওরা তোমাকে মেরে ফেলবে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার লুকিয়ে থাকা উচিত। মু তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে এবং জিজ্ঞেস করতে থাকে যে কি তোমাকে খুঁজছে, কি হয়েছে, তোমার কি কোনো
গার্লফ্রেন্ড আছে, তুমি কিছু করেছো? আর এর মধ্যেই সেই গুন্ডারা চলে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জিন এক এক করে সব গুন্ডাকে মারতে থাকে, মুও তাকে সাহায্য করে এবং জিন দ্রুত বাইক বের করে, ইশারায় মুকে নিজের দিকে ডাকে, হেলমেট পরিয়ে দেয় এবং তারপর দুজনে বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় মু আমাদের বলছে যে অবশেষে সেই দিন চলে এলো যখন আমি ওকে এত কাছ থেকে এবং এত ভালোভাবে ধরেছি। আমি ছোটবেলা থেকে ওকে এভাবে ধরতে চেয়েছিলাম, ওর ঘ্রাণ নিতে চেয়েছিলাম, ওর কাছে আসতে চেয়েছিলাম, আর আজ সেই দিনটি সত্যি হচ্ছে আর আমি অনেক বেশি খুশি। আর এখানেই এর প্রথম পর্ব শেষ হয়ে যায়, যার ভিডিও বেশ ছোট কারণ এই ড্রামার এপিসোডগুলোও ছোট এবং এর মধ্যে নীরবতা অনেক বেশি, কিন্তু এর যে গল্প তা দেখার পর আপনার মাথা ঘুরে যাবে কারণ এই ড্রামাটির গল্প অনেক বেশি অদ্ভুত। আপনার মনে হবে ও শিট, এমনও হতে পারে নাকি, মানে আপনি এই গল্পের মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে এর পরের পর্বের সাথে। সেটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। সবাইকে স্বাগত স্পিড অ্যান্ড লাভের দ্বিতীয় এপিসোডে। এই এপিসোডটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাকে, যেখানে জেন এবং মুয়ের ছোটবেলা দেখানো হয়। জিন যখন থাইল্যান্ডে যাচ্ছিল তখন সে মুকে একটি কলম উপহার দিয়ে বলেছিল, আমি যখন ফিরে আসব তখন তোমার হাতের লেখা পরীক্ষা করব। মু তখন খুব মন খারাপ করে বলেছিল, তুমি কবে আসবে? প্লিজ তাড়াতাড়ি এসো, আর আমাকে মনে রাখবে তো, ভুলে যেও না কিন্তু। জিন চলে যাওয়ার পর মু নিয়মিত তাকে চিঠি লিখত, তার জীবনের ছোট বড় সব কথা চিঠিতে লিখে পাঠাত। এভাবে বছরের পর বছর কেটে গেলেও জিন কোনো দিন একটা চিঠিরও উত্তর দেয়নি। উত্তর না পেয়ে মুয়ের মনে ধীরে ধীরে রাগ জমতে থাকে। সে কাঁদতে কাঁদতে শেষ একটি চিঠি লেখে, আমি খুব শীঘ্রই হাইস্কুলে ভর্তি হব, সেখানে আমার নতুন বন্ধু হবে আর আমি তোমাকে ভুলে যাব, এরপর আর কখনো তোমাকে চিঠি লিখব না। বর্তমানে ফিরে এসে দেখা যায় বাইক নিয়ে তারা বাড়িতে পৌঁছায়। মু বলে, তুমি হয়তো খুব ক্লান্ত, এখন শুয়ে পড়া উচিত, কিন্তু জিন রেগে বলে, আমার থেকে দূরে থাকো, বুঝেছ? এই বলে সে সেখান থেকে চলে যায়। জিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে যায়। কিছুক্ষণ পর তার কাছে একটি ফোন আসে। এটি ছিল সেই গুন্ডাদের ফোন যারা আগে জিনের উপর আক্রমণ করেছিল। তারা জিনের বাবাকে অপহরণ করেছে এবং টাকা দাবি করছে। আসলেই চক্রের প্রধান কোনো ছেলে নয়, বরং নানা নামের একটি মেয়ে। তারা অনেক বড় মাপের অপরাধী। নানা জিনকে ফোন করে বিভিন্ন গেম খেলতে পছন্দ করে। জিন বলে, এই টাকাগুলো নাও আর আমার বাবাকে ছেড়ে দাও, বাকি টাকা আমরা দ্রুতই দিয়ে দেব। এখান থেকে বোঝা যায় জিনের বাবা জুয়া খেলে প্রচুর টাকা হেরেছেন এবং সেই দেনা মেটানোর জন্য নানা ও তার বাবার থেকে টাকা নিয়েছেন। নানা বলে, আমি তোমার সব দেনা মাফ করে দেব যদি তুমি আমার সাথে একবার ডেটে চলো। এদিকে মু জিনকে মেসেজ পাঠিয়ে অস্থির হয়ে যাচ্ছিল যে সে কেন এখনও ঘুমাচ্ছে না। জিন ডেটে যেতে রাজি হয় না এবং নানাকে বলে, আমার বাবাকে রেখে দাও, যা খুশি করো। জিন সেখান থেকে চলে যায়। ওদিকে মু মেসেজের রিপ্লাই না পেয়ে সারা রাত চিন্তায় কাটিয়ে দেয় এবং সকাল হয়ে যায়। সকালে জিনের মা সবার জন্য খাবার তৈরি করেন। মু জিজ্ঞেস করে, জিন কখন আসবে? মা বলেন, সে এখানে কেন আসবে? সে তো খুব কমই বাড়ি আসে, বাইরেই বেশি থাকে। মু বাথরুমে যায় এবং দেখে বাথরুমের অবস্থা খুবই খারাপ। সে সুযোগ বুঝে শাওয়ারটা টেনে ভেঙে ফেলে এবং মনে মনে ভাবে, বাড়িতে তো কোনো পুরুষ নেই, এখন তো জিনকে ডাকতেই হবে। মাকে বুঝিয়ে জিনকে ডাকা হয়। জিন শাওয়ার ঠিক করতে আসে। মু আর চোখে জিনের দিকে তাকিয়ে থাকে। জিনের সুঠাম দেহ দেখে তার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করে, যদিও সে মনে মনে বলে যে জিন তার ভাইয়ের মতো। জিন তাকে ওভাবে তাকাতে দেখে জিজ্ঞেস করলে মু আমতা আমতা করে রোদ আসার অজুহাত দেয়। এমন সময় জিংজিং সেখানে চলে আসলে জিন তাকে বাইরে পাঠিয়ে দেয়। জিন বলে যে এটা সারানো সম্ভব নয়, নতুন কিনতে হবে, কিন্তু বাড়িতে টাকা নেই। জিন দায়িত্ব নেয় যে সে টাকার ব্যবস্থা করবে। সে বাইরে বেরোলে মুও তার পিছু নিতে চায়। মু ট্যাক্সি নিয়ে জিনের পিছু নেয়, কিন্তু জিন তাকে ধরে ফেলে। মু মিথ্যে বলে যে সে শপিং করতে এসেছে। জিন তাকে সাবধান করে দেয় যেন সে তার পিছু না নেয়। জিন চলে যাওয়ার পর তার এক বন্ধুর সাথে মুয়ের দেখা হয়। সেই বন্ধুটি একটি ফাইট ক্লাবে যাচ্ছিল। মু চালাকি করে বলে, জিনই আমাকে সেখানে ডেকেছে। বন্ধুটি অবাক হলেও মুকে সাথে করে নিয়ে যায়। আমরা একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে পৌঁছাই। সেখানে নানা এবং তার বাবাও উপস্থিত ছিল। নানার বাবা এলাকার একজন প্রভাবশালী এবং ধূর্ত ব্যবসায়ী। তিনি এই ফাইট ক্লাবের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন। সেদিন জিনের একটি ম্যাচ ছিল। তার প্রতিপক্ষ অত্যন্ত ভয়ানক ছিল, যে প্রায়ই রিংয়ে প্রতিপক্ষকে মেরে ফেলে। নানার বাবা জিনের প্রতিপক্ষের উপর বাজি ধরেন যেন সে জিনকে শেষ করে দেয়। অন্যদিকে নানা মনে মনে জিনকে পছন্দ করত। সে ওই ফাইটারকে গিয়ে শাসিয়ে আসে যেন সে জিনের বেশি ক্ষতি না করে। এরপর রেফারি নিয়ম বলে দিলে লড়াই শুরু হয়। ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। দুজনেই একে অপরকে কড়া টক্কর দিচ্ছিল। এদিকে মু ফাইট ক্লাবে ঢুকে পড়ে এবং জিনের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। সে ভাবে, জিন যদি এত টাকার জন্য লড়াই করে তাহলে সে গরিব কেন? জিনের বন্ধু তাকে জানায় যে এই ফাইট ক্লাবের মালিক লিন। বড় বড় ব্যবসায়ীরা এখানে বাজি ধরে।
মু এই মারামারি সহ্য করতে না পেরে তা থামানোর অনুরোধ করে। বন্ধু বলে যে এটা থামানো অসম্ভব, কারণ এতে অনেক টাকা বাজি ধরা হয়েছে। জিনের অবস্থা খারাপ দেখে মু কাঁদতে শুরু করে। সে বলে, আমি সব টাকা দিয়ে দেব, দয়া করে এই মারামারি থামাও। জিন একসময় প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। মু চিৎকার করে জিনের নাম ধরে ডাকতে থাকে। সেই আওয়াজ শুনে জিনের মধ্যে যেন নতুন শক্তি ফিরে আসে। জিন উঠে দাঁড়িয়ে তার প্রতিপক্ষকে কড়া আঘাত করে এবং রিং থেকে লাফিয়ে নেমে মুকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। নানা এই দৃশ্য দেখে রেগে গিয়ে জিনের বন্ধুকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কে? বন্ধুটি বলে যে সে জিনের বোন। নানা তাকে চড় মেরে বলে, মিথ্যে বলবে না, ও নিশ্চয়ই ওর প্রেমিকা। ওদিকে নানার বাবা ওই ফাইটারকে নির্দেশ দেন বাইরে গিয়ে জিনকে শেষ করে দিতে। বাইরে এসে জিন মুকে খুব বকাবকি করে যে সে কেন ওখানে গিয়েছিল। মু জিনের ক্ষত দেখে কাঁদতে কাঁদতে বলে, তুমি কেমন হয়ে গেছো? তুমি তো আগে এমন ছিলে না। জিন তাকে তক্ষুনি চায় না ফিরে যেতে বলে। মু যেতে রাজি হয় না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে ঘুরতে আসিনি জিন, আমি তোমার জন্য এসেছি। তুমি আসার কথা থাকলেও আসনি, চিঠির উত্তর দাওনি। আমি কত বছর তোমার অপেক্ষা করেছি। মুয়ের কান্নামাখা কথাগুলো শুনে জিনের মন হয়তো গলেছিল, কিন্তু এমন সময় একদল গুন্ডা গাড়ি নিয়ে তাদের আক্রমণ করতে আসে। জিন মুকে বলে, আমাকে শক্ত করে ধরো। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়া। এপিসোডের শেষে একটি দৃশ্যে দেখা যায় জিন মুয়ের দেওয়া সেই উপহারের প্যাকেটটি খুলেছিল, যেখানে একটি সুন্দর কলম ছিল। সেটা দেখে জিনের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। জিন কি মুকে ভালোবাসে? তাদের এই গল্পের পরবর্তী অংশে কী ঘটবে তা জানতে হলে পরের এপিসোডটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। সবাইকে স্বাগতম স্পিড অ্যান্ড লাভের ৩ নম্বর এপিসোডে। গল্পের শুরুটা ঠিক আগের জায়গা থেকেই হয়। আমরা দেখতে পাই ফাইটার জিনকে মেরে ফেলার জন্য তার পিছু নিয়েছে। অনেকক্ষণ ধরে তারা একে অপরের গাড়ির পিছু ধাওয়া করতে থাকে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকে বা অতীতের দৃশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় জিন এবং মুয়ের বাবা একজন রেসার ছিলেন। জিনের গাড়ির ব্যাপারে সব জ্ঞান ছিল, কারণ তার বাবা তাদের দুজনকে সবকিছু শিখিয়েছিলেন। মুকে তার বাবা ন্যাভিগেটর বানিয়েছিলেন, যে সামনে বসে বাবাকে রাস্তা বলতো। বর্তমানে জিন মুকে একটি ফোন দেয় এবং লোকেশন সেট করে রাস্তা বলতে বলে। মু জিনের ন্যাভিগেটর হিসেবে তাকে রাস্তা বলতে থাকে এবং জিন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পালাতে পালাতে জিন একটি কার রেসিংয়ের জায়গায় পৌঁছে যায়, যেখানে ৩টি গাড়ি রেস করছিল। জিনও সেই রেসে যোগ দেয় এবং অনেক কষ্টে সে জিতেও যায়। গাড়ি থেকে বেরিয়ে আসার সময় জিন মুকে বলে যেন সে নিজের মুখ বন্ধ রাখে এবং কাউকে কিছু না বলে। রেস ওনার অবাক হয়ে জিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তুমি তো রেসে আসতে মানা করেছিলে। জিন বলে সে ভুল করে এখানে চলে এসেছে, কিন্তু এখন যেহেতু জিতে গেছে তাই টাকাটা তার চাই। ততক্ষণে মু জিনের কাছে চলে আসে। রেস ওনার বলে, বাইরের কাউকে এখানে আনা নিষেধ, তুমি ওকে কেন নিয়ে এসেছ? জিন মুকে জড়িয়ে ধরে বলে, এ বাইরের কেউ নয়, এ আমার গার্লফ্রেন্ড। এটা শুনে মু মনে মনে বেশ খুশি হয়। জিন একটা গল্প বানিয়ে বলে, আমি রাতে বাড়ি ফিরি না বলে ও আমাকে সব সময় সন্দেহ করে, তাই আজ সাথে করে নিয়ে এসেছি যাতে ও দেখতে পায় আমি রাতে কি করি আর আমাদের ব্রেকআপ না হয়। রেস ওনার বলে, তুমিও গার্লফ্রেন্ড বানিয়েছ? অবিশ্বাস্য। ঠিক আছে, এই নাও টাকা আর এখান থেকে বাড়ি গিয়ে যা করার করো। মু দেখতে খুব সুন্দর হওয়ায় সেখানে উপস্থিত মেয়েরা তার প্রশংসা করছিল। তখনই অন্য এক রেসার এসে জিজ্ঞেস করে, এই মেয়েটির দাম কত? একে আমি কিনতে চাই আমার ন্যাভিগেটর বানানোর জন্য। জিন রেগে গিয়ে বলে, এই বিক্রির জন্য নয়। এদিকে মুয়ের খুব ঠান্ডা লাগছিল। জিন তাকে বলে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সবাই তাদের দেখে বেশ খুশি হয়। এরপর জিন মুকে নিয়ে তার গাড়িতে রওনা দেয়। পথে কেউ একজন তাদের গাড়ি থামায়। জিন তাকে জেতা টাকাগুলো দেখায় এবং বলে যে সে এসবের জন্যই রেস করে। কিন্তু মু চিন্তিত হয়ে বলে, পেছনে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ ধরলে কি হবে? জিন বলে, এই শহরে রোজ এমন শয়ে শয়ে অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তায় কোনো ক্যামেরাও নেই। মু বলে, টাকার জন্য তুমি কেন জীবন ঝুঁকিতে ফেলছ? কাল যদি তোমার কিছু হয়ে যায়, তোমার একটা সাধারণ চাকরি করা উচিত। কি ভাবো তুমি? মু বলে, সাধারণ জীবন কাটাও, সকালে ওঠো, স্নান করো, খাওয়া দাওয়া করে কাজে যাও, তোমার ঝগড়া বিবাদ করা ঠিক নয়। এই কথা শুনে জিন রেগে যায়। জিন বলে, তোমার বাবা যখন আমাকে এখানে এনেছিলেন তখন আমাদের থাকার ঘর ছিল না, খাওয়ার খাবার ছিল না। আমরা একটা অন্ধকার বেসমেন্টে থাকতাম। সেখানে দিন না রাত কিছুই বোঝা যেত না। আলো ছিল না, জল থই থই করত আর ইঁদুর ঘুরে বেড়াত। আমি এমন জীবন কাটিয়েছি। জিন আরও বলে, আমাকে সেই জায়গা থেকেও বের করে দেওয়া হয়েছিল, আমি রাস্তায় ঘুমিয়েছি। তুমি কি কখনো রাস্তায় ঘুমিয়েছ?
না তো, তাই তুমি টাকার মর্ম বুঝবে না। পরে বাবা শেফের চাকরি পান এবং সেখানে এক মহিলার সাথে তার বিবাহ হয় আর জিংজিংয়ের জন্ম হয়। বাবা দোকান দিলেও তাতে আমাদের স্কুল ফি দেওয়ার টাকা হতো না। আমি টাকার অভাবে স্কুল ছেড়ে দিয়েছি। আর তুমি বলছো টাকা গুরুত্বপূর্ণ নয়? জিংজিংয়ের হার্টে সমস্যা আছে, তার অপারেশনের জন্য অনেক টাকার দরকার, যা আমাদের কাছে নেই। জিনের এই দুঃখের কথা শুনে মুখ কাঁদতে শুরু করে। জিন বলে, তোমার বাবা আমাকে চরম দারিদ্র্যের মধ্যেও বড় করেছেন, কখনো ছেড়ে যাননি, তাই আমি তাকে কিভাবে ছেড়ে দেব? মু জিজ্ঞেস করে, আমার মা কি এসব কথা জানেন? জিন বলে, জানিয়ে কি লাভ, তাদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তার আলাদা জীবন। জিন বলে, টাকা কামানোর এটাই আমার একমাত্র উপায়, আর আমি মরে গেলে কার কি আসে যায়? মু বলে, আমার আসে যায়, আমি তোমার খেয়াল রাখব, আমি আছি তো। মু জিনকে তার মায়ের সাথে দেখা করতে আসতে বলে। মু বলে, আমরা একটা সুন্দর জীবন কাটাতে পারতাম, আমি জানি তুমি আমার মাকে ঘৃণা করো। তখনই বাড়ি থেকে কল আসে, মা ডাকছেন। মু জিনকে বলে, আগে কথা দাও তুমি চাকরি করবে, তবেই আমি বাড়ি যাব। জিন মজা করে বলে, ঠিক আছে, তবে যেও না। মু বলে, আমাদের নিজেদের বাড়ি ফেরা উচিত, সেই পুরনো বাড়ি যেটা চীনে ছিল। জিন বলে, তুমি তো কানাডা চলে যাচ্ছ। মু জানায় সে কোথাও যাচ্ছে না, সে জিনের সাথে সেই পুরনো বাড়িতেই থাকবে, চাকরি করবে এবং জিনের পড়াশোনার খরচ চালাবে। সে জিনের হাত ধরে বলে, দয়া করে আমাকে বিশ্বাস করো ভাইয়া। এদিকে ফাইট না করতে পারায় নানার বাবা তার ফাইটারকে মারধর করছেন। পরদিন জানা যায় মুয়ের মা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে থাইল্যান্ডে এসেছেন মুকে নিতে। জিন মুকে মায়ের কাছে ছেড়ে দিয়ে আসে, কিন্তু নিজে দেখা না করেই চলে যায়। মায়ের বয়ফ্রেন্ড জানান বিয়ের পর তারা স্থায়ীভাবে কানাডায় চলে যাবেন। মু মানা করে দেয় এবং জানায় সে চীনে তার পুরনো বাড়িতে থাকতে চায়। মা সেই বাড়িটি বিক্রি করে দিতে চাইছেন। মু প্রতিবাদ করে বলে, ভবিষ্যতে যদি এই বয়ফ্রেন্ড আপনাকে ধোঁকা দেয়, তখন আপনি কোথায় থাকবেন? এই কথা শুনে বয়ফ্রেন্ড অস্বস্তিতে পড়ে চলে যায়। মু অনেক অনুরোধ করে যেন বাড়িটা বিক্রি না করা হয়। মা জেদ ধরেন যে মুকে কানাডায় যেতেই হবে। তখনই মা জিনকে দেখতে পান এবং খুব রেগে যান। তিনি বলেন, আমি ওর বাবাকে বলেছিলাম যেন তোমার সাথে দেখা করতে না দেয়। মা বলেন, তোমরা বড় হচ্ছ, তোমাদের ছেলেদের থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে জিনের থেকে। তোমরা সৎ ভাই বোন হলেও আমি জানি তোমরা কি অনুভব করো। মা জিনকে বেকার বলে অপমান করেন। মু প্রতিবাদ করে বলে, ও আমার ভাই, ওর নামে এমন বলো না। মা বলেন, ও ছোটবেলা থেকেই অদ্ভুত ছিল, আমি ওর জন্য খুব বিরক্ত ছিলাম। এরপর জানা যায় জিন থাইল্যান্ড থেকে মুকে অনেক ফোন করত, কিন্তু মা কখনো কথা বলতে দিতেন না। জিন তার গ্যারাজে আসে এবং সেখানে আবার সেই ফাইটার লড়াই করতে আসে। জিন বলে, আজ তার মুড ভালো নেই, তাই যেন কাল আসে। এদিকে মু বাড়িতে মায়ের ড্রয়ারে অনেকগুলো চিঠি দেখতে পায়। এই চিঠিগুলো মু চীন থেকে জিনের উদ্দেশ্যে লিখত। চিঠির পেছনে জিন মুয়ের ছবি এঁকেছিল। প্রতিটি চিঠিতে মুয়ের বয়স বাড়ার সাথে সাথে সে কেমন দেখতে হতে পারে জিন তা কল্পনা করে এঁকেছিল। এইসব দেখে মু খুব কান্নাকাটি করতে থাকে। সে বুঝতে পারে জিন তাকে সবসময় মনে রাখত, কিন্তু তার মাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছিলেন। মু জিনের আঁকা ছবিতে চুমু খায়। এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়। পরবর্তী এপিসোডে হয়তো তারা চীনে ফিরে যাবে এবং তাদের জীবনে নতুন কি ঘটে তা দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরের এপিসোড দেখতে সাবস্ক্রাইব করে দাও। এপিসোড ৫-এর শুরুতে আমরা জিনের সেই প্রতিপক্ষকে দেখি যার সাথে ওর লড়াই হচ্ছিল। ওর নাম ব্রাউনি। সে আজ কিছু গুন্ডা নিয়ে জিনের গ্যারেজে এসেছে মারপিট করার জন্য, কিন্তু জিন সেখানে ছিল না। জিনকে না পেয়ে ব্রাউনি মেকানিককে মারতে শুরু করে। তখনই জিনের বন্ধু লাই সেখানে চলে আসে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ব্রাউনি গ্যারেজের অনেক ক্ষতি করতে থাকে। তখনই মু এসে ওর এক গুন্ডাকে লাথি মারে আর লড়াই শুরু হয়ে যায়। মু লাইভ এসে সবাইকে দেখাতে থাকে যে ব্রাউনি এখানে কি করছে। ব্রাউনি জোর করে ওর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে জিন এসে ব্রাউনিকে একটা লাথি মারে এবং মুকে বাঁচায়। এরপর শুরু হয় জিন আর ব্রাউনির ভয়ঙ্কর লড়াই। লাই বাইরে গুন্ডাদের সাথে লড়াই করছিল। মু পুলিশের ভয় দেখালে ব্রাউনি সেখান থেকে পালিয়ে যায়। মু লাইকে জিজ্ঞেস করে, তুমি পুলিশকে ডাকলে না কেন? লাই জানায় যে পুলিশ কোনো সাহায্য করে না, তারা সবার সাথে মিলে থাকে। পুলিশ উল্টো আমাদেরই জেলে ভরে দেবে, নয়তো টাকা চাইবে, তাই পুলিশ এড়িয়ে চলাই ভালো। মু জিনের জন্য চিন্তা করছিল। লাই বলে, আরে ভয় পেও না, ওর কিছু হবে না, ও একজন ফাইটার, স্কুলে একাই 10 জনকে মারত। মু জানতে চায় ব্রাউনি কেন এসেছিল। লাই জানায় ব্রাউনির একটা গ্যারেজ ছিল যেখানে জিন কাজ করত, কিন্তু জিন নিজের একটা মডিফাইড গ্যারেজ খোলায় ব্রাউনির সব কাস্টমার জিনের কাছে চলে আসে। এই কারণেই ব্রাউনি জিনের ওপর খুব রেগে আছে। মু জিজ্ঞেস করে, জিন রেসিং আর লড়াই ছাড়া আর কি করে?
কিন্তু লাই কিছু না বলে ভয়ে পালিয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে জিন হয়তো কোনো বেআইনি কাজের সাথে যুক্ত। এরপর মুকে কাজ গোছাতে সাহায্য করতে ডাকে। মু কাজ করতে গেলে জিন তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এখানে আমরা লিনকে দেখি, যার কাছে একটি গোলাপি রঙের গাড়ির ছবি আসে। গাড়িটি খুব পাওয়ারফুল এবং একজন পেট শপ মালিকের কাছে আছে। লিন অবাক হয় যে একজন পেট ওনারের কাছে রেসিং কার কেন থাকবে। লিনের সন্দেহ সেই মুন ক্যাপ পরা ছেলেটার ওপর হয়। সে ঠিকানা খুঁজে সেই লোকের কাছে পৌঁছায়। দেখা যায় গাড়িটি লাইয়ের। লাই একটি পেট শপ চালায়। লিন ওকে জেলা করতে থাকে যে ওর কাছে এত পাওয়ারফুল গাড়ি কেন। লিন জিজ্ঞেস করে গত শনিবার রাত 11টা থেকে 12টার মধ্যে সে কোথায় ছিল। লাই বলে ওর কিছু মনে নেই। লিন একটি কালো গাড়ির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ওটা সে দেখেছে কিনা। লাই সব কিছু অস্বীকার করে। লিন গাড়ির ইঞ্জিন দেখে বুঝতে পারে এটি খুব শক্তিশালী। লাই বুঝতে পারে যে লিন আসলে সেই লোককেই খুঁজছে যে গাড়িটি মডিফাই করেছে, অর্থাৎ জিন। লিন চলে যাওয়ার সময় লাই নিজেকে বড় রেসার বলে দাবি করে এবং লিনকে মেম্বারশিপ নিতে বলে। তখনই কিছু পাখি লিনের ওপর এসে বসে পড়ে। লাই তাড়াতাড়ি জিনের কাছে গিয়ে সব বলে যে লিন ওকে খুঁজছে। ও এও জানায় যে আগামী শনিবার ও লিনের সাথে রেস করার চ্যালেঞ্জ নিয়েছে। লাই ঠিকমতো গাড়ি চালাতেই পারে না, সে এখন রেস করবে কিভাবে। জিন বলে ও শিখিয়ে দেবে। গ্যারেজে নিয়ে জিন সেই পাওয়ারফুল গাড়িটি দেখায় যা সে রেসের রাতে ব্যবহার করেছিল। গাড়িটি চালানো খুব কঠিন, তাই জিন ওকে একটি পুরনো মডেলের গাড়ি দেয় যা লাই চালাতে পারবে। জিন লাইকে সেই মুন ক্যাপটা দেয় এবং প্র্যাকটিস করাতে নিয়ে যায়। সেখানে কিছু মেয়ে দাঁড়িয়েছিল। লাই স্টাইল মারার জন্য রাতেও সানগ্লাস পরে তাদের ইমপ্রেস করতে যায়, কিন্তু মেয়েরা ওকে নিয়ে মজা করে। লাই লজ্জা পেয়ে গাড়িতে ফিরে আসে। জিন ওকে ড্রিফট করা এবং গাড়ি চালানো শেখায়। অন্যদিকে আমরা নানাকে দেখি, সে হাত দেখে ভাগ্য গণনাকারী। নানা বলে সে একজনকে পছন্দ করে। ভ্যান নানার হাত দেখে মজা করে বলে যে পূর্ণিমার রাতে তাদের মধ্যে গভীর কিছু হবে। ওদের বন্ধু এটা শুনে হাসলে নানা ওকে মারতে শুরু করে। পরের দিন মু আর ভ্যান স্কুলে যায়। স্কুলের বোর্ডে জিনের বড় একটা ছবি ছিল, যা দেখে মু লজ্জা পায়। ভ্যান ওকে খ্যাপাতে থাকে এই বলে যে জিনের নাম সান আর ওর নাম মুন, তাই ওরা একে অপরের জন্য পারফেক্ট। জিন গ্যারেজে ধূমপান করছিল। মু জিদ ধরে যে সেও করবে। জিন মানা করলে মু ওর লাইটার লাথি মেরে ফেলে দেয় এবং বলে যে সে তাইকোয়ান্ডো জানে। জিন ওকে সতর্ক করে যে 2 বছর আগে হলে মুয়ের অবস্থা খুব খারাপ হতো। মু ঠিক করে সে জিনকে আর ভাইয়া ডাকবে না, শুধু জিন বলে ডাকবে। লাই এসে মুকে ওর ন্যাভিগেটর হতে বলে। মু লক্ষ্য করে লাই আজ খুব ম্যাচিওর পোশাক পরেছে। লাই বলে ও এখন রেসার, তাই ওকে ম্যাচিওর দেখাতেই হবে। মু যখন ওর ব্যাগ থেকে প্যাড বের করতে যায়, তখন ও ব্যাগের ভিতর প্রোটেকশন কন্ডম দেখে। ও খুব লজ্জা পায় এবং ব্যাগ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারে না জিন এটা কেন ওর ব্যাগে রেখেছে। লাই জিনকে নিয়ে মজা করে যে সে খুব বোরিং। লাই নিজেকে জিনের চেয়ে বেশি হ্যান্ডসাম মনে করে। গাড়িতে যাওয়ার সময় মু শুধু সেই প্যাকেটের কথাই ভাবছিল। ও ভাবছিল জিনের কি কোনো গার্লফ্রেন্ড আছে, নাকি ওটা ওর জন্য এনেছিল। লাই মুকে জিনের স্কুলের গল্প শোনায়। সে বলে যে স্কুলের সব মেয়ে ওর পেছনে পাগল ছিল, কিন্তু জিন আসার পর সবাই জিনের দিবানা হয়ে যায়। মেয়েরা শুধু জিনের কোমর দেখার জন্য ওর জানালা পরিষ্কার করতে ব্যক্ত। মুয়েরও জিনের কোমরের কথা মনে পড়ে যায়। মু জিজ্ঞেস করে জিনের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। লাই বলে সে ঠিক জানে না, তবে একবার জিনকে প্রোটেকশন কিনতে দেখেছিল। শেষে দেখা যায় জিন কোনো একজনের সাথে দেখা করছে এবং কোনো বেআইনি কাজ নিয়ে কথা বলছে। জিনের হাতে মাত্র 2 মাস সময় আছে। এভাবেই এপিসোড 5 শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরের এপিসোডগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পিড অ্যান্ড লাভের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখি জিন তার গ্যারেজে কাজ করছে আর মা তার প্রেমিকের সাথে বিমানবন্দরে জিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। অনেক দেরি হয়ে যাচ্ছে। জিন বাড়িতে তার ঘরে আছে। জিংজিং তার ঘরে বসে কাঁদছে। ঠিক তখনই জিংজিং তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? মু বলে, জিন কোথায় তুমি কি জানো? জিংজিং ঠিকানাটা জানে না, কিন্তু হ্যাঁ, সে একটা মানচিত্র এঁকে তাকে দেয় আর মু কাঁদতে কাঁদতে তাকে অনুসরণ করে জিনের গ্যারেজে যায়। এখন মধ্যরাত। জিন জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি যাওনি? মু উত্তর দেয়, তুমি কি করে যাবে? আজ তো তোমার জন্মদিন, তাই না? সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং দুজন দুজনের দিকে তাকায়। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। আজ মুয়ের জন্মদিন। মা জিজ্ঞেস করলেন, জিন তোমার জন্মদিন কবে? জিন একজন অনাথ ছিল, সে জানে না তার জন্মদিন কবে।
বাবা বললেন যে আজ থেকে আমরা মুয়ের সাথে জিনের জন্মদিন পালন করব এবং দুই ভাই বোন যেন সবসময় একই দিনে একসাথে তাদের জন্মদিন পালন করে। তারা একটি কেক কাটল। বর্তমানে ফিরে এসে জিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সে বলে, তুমি কাঁদছ কেন? কিছু খেয়েছ? আমার সাথে এসো। সে তাকে বাইরে নিয়ে আসে। সে বলে, কেঁদো না, তোমার চোখ ফুলে গেছে। মু বলে, এটা তোমার জন্য হয়েছে। জিন বলে, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? সে বলে, তোমার বোন আমাকে পাঠিয়েছে। জিন বলে, জিংকে। আচ্ছা, তাহলে সে নিশ্চয়ই ওর জন্য কিছু খাবার এনেছে। এখানে বেশি বড় দোকানপাট নেই, কারণ এটা থাইল্যান্ডের একটু অদ্ভুত এলাকা। তাই ছোট ছোট দোকান খোলা থাকে, আর ওরা সেখান থেকে কেক কেনে। এরপর সে ওকে তার বাসায় নিয়ে যায়, যেখানে সে থাকে। ওর বাড়িতে একটা বাড়ির চেয়েও বেশি জাঙ্ক ফুড আছে। আসলে গ্যারেজের পিছনে একটা ঘর আছে। ওখানে মুকে দেখতে পাচ্ছেন। ভাবছেন ওটা কী ধরনের জায়গা। সে ওকে বসায়। মু জিজ্ঞেস করে, তোমার আসল জন্মদিন কবে? জিন বলে, তাতে কি আসে যায়, বাদ দাও। আজ আমার 20 বছর হলো। আর তুমি? এই পৃথিবীতে কবে এসেছিলে? আমার কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো একটা ইচ্ছা করে তাড়াতাড়ি কেকটা কাটি। মু বলে, আমি জোরে একটা ইচ্ছা করতে চাই। সে চিৎকার করে বলে, আমি জিনের আসল জন্মদিন জানতে চাই। জিন বলে, ও না না, মনে মনে একটা ইচ্ছা করো, নইলে তোমার ইচ্ছা পূরণ হবে না। এরপর সে মনে মনে প্রার্থনা করে যে জিন আর আমি যেন সবসময় এভাবেই একসাথে থাকি, এবং তারপর তাকে কেকটা দিতে শুরু করে। জিন বলে, আমি মিষ্টি খাই না, এবং একটি বিয়ারের বোতল খুলতে শুরু করে। মু বলে, এটা আমাকে দিও না। আমি যদি মাতাল হয়ে কিছু করে ফেলি, তুমি আমার খেয়াল রাখতে পারো? জিন বলে, হ্যাঁ, আমি তোমার খেয়াল রাখব। তুমি যত খুশি পান করতে পারো। তারপর তারা দুজনেই পান করতে শুরু করে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পর তার মুখটা নেশায় বুঁদ হয়ে গেল। সে বলতে শুরু করল, আমি জানি না আমার মা ওই বুড়োটার মধ্যে কি দেখেছিল যে সে তার প্রেমিকা হয়ে গেল। সে শুধু ধনী, আর কিছুই না। সে একদিন অবশ্যই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। জিন বলে, তোমার মায়ের কারো সাথে থিত হতে সময় লাগে। ডিভোর্সের পরেও তিনি অনেক বছর একা ছিলেন। এখন যেহেতু তিনি তাকে বেছে নিয়েছেন, হয়তো হতে পারে সে তার জন্য একজন ভালো মানুষ হবে। সে বলে, তুমি তো প্রথম থেকেই জানতে যে তোমাকে দত্তক নেওয়া হয়েছিল, এজন্যই তুমি সবসময় আমাকে আমার মা আর বাবা ডাকতে। জিন বলে, হ্যাঁ, আমি এটা প্রথম থেকেই জানি, কারণ আমি যখন বাড়ি ফিরে আসি তখন আমি বড় ছিলাম, আর তোমার তো তখন জন্মই হয়নি। এ থেকে বোঝা যায় যে মুয়ের বর্তমান বয়স 16 বা 17 বছর। এই মেয়েটি এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। দুজন দুজনের চোখে হারিয়ে যায়। মু বলে, আমার মা আমাদের চীনের বাড়িটা বিক্রি করে দিচ্ছে, এবং কাঁদতে শুরু করে। সে বলে, আমার মা বাবা আমার কোনো খেয়ালই করে না। আমার ভাইও আমাদের ভালোবাসে না। আমার জীবনটা কেমন? জিন তার দিকে তাকিয়ে হাসে। মু বলে, তুমি আসলে আমার কথা ভাবোও না, ভালোবাসোও না। জিন বলে, বেশ, বলো তো, আমি কি করলে তুমি ভাববে যে আমি তোমাকে ভালোবাসি? আমি বাসি। তুমি কি চাও? মু লজ্জা পেয়ে মাথা নিচু করে। জিন বলে, চলো বাড়ি যাই, এখন অনেক রাত হয়ে গেছে, আর এত রাতে বাইরে থাকাটা ঠিক নয়। মু বললে, কি? আমি তো ভুল মানুষের সাথে নেই, আমি একজন ভালো মানুষের সাথেই আছি। জিন তার কাছে এসে বলে, তুমি কি করে জানো যে আমি ভুল নই? আমি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি? আমার বোন? মু বলে, না না, আমি যেতে চাই না। তুমি যেতে চাও না। জিন তাকে বাড়ি নিয়ে যেতে জোর করছে। মুকে আজ রাতে তার সাথে এখানেই থাকতে হবে। সে প্রস্তুত। মু যাওয়ার জন্য মাথা নিচু করে বলে, আমি বাড়ি যাব কেন? ওখানে গরম জল নেই। স্নানের ব্যবস্থা ছাড়া আমি স্নান করব কি করে? স্নান না করলে আমার ঘুমই আসে না। জিন রাজি হয়ে যায়। সে তাকে আজ রাতে এখানেই থাকতে দেয়। ঠিক তখনই মুয়ের পেটে ব্যথা শুরু হয়। সে তাকে পরার জন্য নিজের জামাকাপড় দেয়, এবং তাড়াতাড়ি বুঝতে পারে যে তার পেটে ব্যথা করছে, তাই সে তার জন্য স্যানিটারি প্যাড কিনতে দোকানে ছুটে যায়। এখন যদি সে বুঝতে না পারে কোনটা এবং কি করতে হবে, তাহলে সে বেশ দ্বিধায় পড়ে যায়। তাই সে সব সাইজ এবং ব্র্যান্ডের জিনিসগুলো তুলে নেয়। সে এক এক করে সেগুলো রাখতে থাকে। দোকানের মালিক বলে যে সে যদি আরও কয়েকটি জিনিস কেনে তাহলে ছাড় পাবে। এখন জিন কি কিনবে তা নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কারণ তার ব্যবহারযোগ্য কিছুই নেই। এরই মধ্যে দোকানের মালিক প্যাকেটের পিছনের সুরক্ষা আবরণটি সরিয়ে প্যাকেটের ভিতরে রেখে দেয়। বাহ, দারুণ তো ভাইয়া। জিন এটা খেয়াল করেনি এবং নিজের গ্যারেজে ফিরে গিয়েছিল। সে তার হাতে ব্যাগটি দিয়ে ভিতরে যেতে বলে, আমি বাইরে আছি, তোমার কিছু লাগলে আমাকে ডাকবে। সে ইতিমধ্যেই ভিতরে ছিল এবং জিনের টি শার্ট পরে বেরিয়ে আসে, যাতে তার পা দুটি দেখা যাচ্ছিল। জিন তার দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নিয়ে তাকে ঘুমাতে বলে। সে বিছানায় চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু তারপর চিৎকার করে বলে, তুমি কখন ঘুমিয়ে পড়লে? জিন বলে, আমি তো ঘুমাতে যাচ্ছিলাম, এবং জিনিসপত্রগুলো সরাতে শুরু করে। এদিকে মাউথ চিৎকার করে বলে, আমি গ্লাসটা ফেলে দিয়েছি, তুমি কি এসে এটা তুলে নিতে পারবে? সে এটা তুলে নিতে আসে। মাউথ চিৎকার করতে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে, বলতে থাকে, আমার পেটে খুব ব্যথা করছে। জিন বলে, চলো হাসপাতালে যাই। মাউথ উত্তর দেয়, না না, হাসপাতালে গেলে এই ব্যথাটা সারবে না, এটা নিজে থেকেই সেরে যাবে। কিছুক্ষণ পর জিন খুব চিন্তিত হয়ে পড়ে।
তাই সে গুগলে সার্চ করে। সে জানতে পারে যে ওই জায়গায় তার হাতের মতো কোনো গরম কিছু লাগালে আরাম পাওয়া যায়। তাকে সামান্য পেন এবং সামান্য চাপও প্রয়োগ করতে হবে। মাউথ নিজে এটা করতে পারে না, তাই সে জিনের হাত ধরে সেখানে রাখে এবং বলে, তোমার শরীর খুব গরম, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আর জিন আলতো করে তার পেটের কাছে হাত রাখছে, আর মা তাকে হাত সরাতে দিচ্ছে না, আর তিনি ঘুমিয়ে পড়লেন এবং জিন সেখানেই বসে তাকে বাতাস করতে লাগল। তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে এবং তার অতীতের একটি ঘটনা মনে পড়ে গেল। যখন তার বাবা তাকে প্রথমবার বাড়িতে নিয়ে আসছিলেন, তার মা খুব রেগে গিয়েছিলেন কারণ তিনি গর্ভবতী ছিলেন এবং মা তাকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করেন, আমি এই দুটো বাচ্চাকে কিভাবে মানুষ করব? একজন আমার গর্ভে আর তুমি অন্যজনকে আমার কাছে নিয়ে আসছ? গিনের বাবা বলেন, তাকে কিছু খাবার দাও, সে খেয়ে নেবে। সে যথেষ্ট চালাক যে কিছু করবে না। এরপর আমরা জানতে পারি যে এই ছেলেটি মায়ের বাবার বন্ধুর ছেলে ছিল, যিনি গাড়ি রেস করতেন এবং একটি গাড়ি রেসে প্রাণ হারিয়েছিলেন। তাই আমরা তাকে অনাথ এবং একা ফেলে যেতে পারি না। সুতরাং মায়ের বাবা তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। তুমি শুধু একটু চেষ্টা করো, আমরা দুজনেই ওকে বড় করব, সে বলে। কিন্তু মায়ের রাগ কমে না। তিনি এমনকি ফোনে একজনের নামে কুৎসা রটাচ্ছেন। কিছুক্ষণ পরের একটি দৃশ্য দেখানো হয়। আমার স্বামী আমাকে গর্ভবতী করেছে, আমি আমার চাকরি হারিয়েছি, আমার সব নাচের ক্লাস বাতিল হয়ে গেছে, এখন আমি কি করব? এবং আমরা দেখি যে মাউথ একটু বড় হয়েছে, কিন্তু জিন তার খুব যত্ন নিত। সে তাকে খাওয়াতো, মানে সে তাকে বুকের দুধ খাওয়াতো। কিন্তু একটা ব্যাপার অবাক করার মতো ছিল যে মাউথ কখনো কথা বলতো না। বছর কেটে গেল এবং মাউথ বড় হয়ে গেল। যে বয়সে বাচ্চারা প্রায়ই গান গায় এবং গালাগালি দেয়, সেই বয়সে মাউথ কখনো কথা বলতো না। তাই মম খুব চিন্তিত হল, ভাবল যে জিন নিশ্চয়ই তার মেয়ের সাথে এমন কিছু করেছে যার কারণে সে কথা বলতে ও বোবা হয়ে গেছে। এখন এই ছেলেটা তার জীবন নরক বানিয়ে দিয়েছে। এই কারণেই সে মাউথকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সে যখন চলে যাচ্ছিল, মাউথ চিৎকার করে বলে, ভাই, এবং সবাই অবাক হয়ে যায়। এতে প্রকাশ পায় যে মাউথ বোবা নয়, সে কথা বলতে পারে। বর্তমানে ফিরে এসে আমরা দেখি সকাল হয়ে গেছে এবং জিন রান্না করছে। তার মেকানিক ডাবের জল নিয়ে এসেছে। জিন তাদের ভিতরে ঢুকতে দিতে রাজি হয় না, এই ভয়ে যে মাউথ কেউ এসে থাকতে পারে। দুজন মেকানিকই অবাক হয়ে যায় যে কে ভিতরে আসতে পারে, আর যদি এসেও থাকে তাহলে তারা কিভাবে ভিতরে ঢুকল, কারণ জিন তো কাউকেই ভিতরে ঢুকতে দেয় না। একজন বলে, তার মনে হয় এটা হয়তো নানা হতে পারে। কিন্তু না, শেষকার যখন সে এসেছিল, জিন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে যেহেতু ভয়ে ভিতরে আসেনি, নিশ্চয়ই অন্য কেউ হবে। তারপর তারা দুজনেই নিজেদের কাজে ফিরে যায়। ঠিক তখনই মাউথ ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। সে কিছুই জানে না। সে ইতিমধ্যেই গাড়িতে আছে এবং বসেও আছে, কারণ গাড়িটা নড়ছে না। মেকানিকরা গাড়িটা প্রস্তুত করছে। তারা দুজনেই অবাক। এই, তোমরা কারা? মাউথ বলে, আমি জিনের ছোট বোন। তারপর মেকানিকরা তার পায়ের দিকে তাকাতে থাকে। মাউথ আর চোখে তাকায়। জিন বলে, এই তোমরা দুজন কি দেখছ? এখান থেকে যাও। আর তুমি এখনো প্যান্ট পরনি কেন? যাও, প্যান্ট পরে খাও। জিন খুব যত্ন করে তার জন্য খাবার তৈরি করছে। মাউথ জিজ্ঞেস করে, তুমি কি আমার ব্যাগটা খুলতে সাহায্য করবে? আমার জিনিসপত্রগুলো এর ভিতর থেকে বের করতে হবে। সে বলে, এই ব্যাগ, এটা এখানে খোলার কি দরকার? তুমি কি করবে? তুমি কিছুই খুলবে না, এখান থেকে যাও। মাউথ বলে, আমি এখানেই থাকতে চাই। মেকানিকরা ভাবছে, এই দুজন ভাই বোন নাকি প্রেমিক প্রেমিকা। যেভাবে তারা তর্ক করছে, মাউথ জেদ ধরে, আমাকে এখানেই থাকতে দাও, দয়া করে এটা রেখো। আর তারা দুজনেই খেতে ব্যস্ত। রান্না করার সময়েও তাদের তর্ক চলতে থাকে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই। হ্যাঁ, সেই যে ফাইট ক্লাব আয়োজন করে, তাই না? একদিন সে দৌড় প্রতিযোগিতা করছিল এবং একটি কালো গাড়ি তীব্র বেগে তার দিকে ছুটে এলো। কালো গাড়িটি চালাচ্ছিল চাঁদের আকৃতির টুপি পরা একটি ছেলে, এবং সে লিনকে হারিয়ে দিল। লিন এখন অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত ছিল যে চাঁদের আকৃতির টুপি পরা লোকটিকে। সে তার লোকদের যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করতে বলছিল। তাকে এখানে নিয়ে এসো, যাতে জানা যায় কে তার দৌড় নষ্ট করে জিতেছে। এই পর্বটি এখানেই শেষ হল। এরপর কি হল তা আমরা পরের পর্বে দেখব, যেটা আরও একটু আকর্ষণীয়। সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে। স্পিড অ্যান্ড লাভের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। ষষ্ঠ পর্বটি রেস ট্র্যাক থেকে শুরু হয়, যেখানে আমরা লাই এবং মুনকে দেখতে পাই। দুজনেই সেখানে পৌঁছেছে যেখানে লাই ড্রিফটিং শিখছে। জিন তাকে যা করতে বলেছে সে ঠিক তাই করছে, তবে সে এটা করতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে। তারা জিনের রেকর্ডিং শুনছে, কিন্তু জিন তাদের যা করতে বলেছে তা করার জন্য তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। কিন্তু মুনের তার বাবার শেখানোর কথা মনে পড়ে যায়, কিভাবে তিনি তাকে ড্রিফটিং শেখাতেন। আর হ্যাঁ, এটা করতে সত্যিই খুব মজা লাগত। তখন এটা শুধুই মজার ছিল, এবং মুনের সবকিছু মনে পড়ে যায় আর সে বলে, আমি এটা করব। লাই বলে, আমি গাড়ি চালাতে জানি, এবং তাকে গাড়িটা দেয়। কিন্তু মুন সেটাও করতে পারে না। লাই বলে, তোমার বাবা তো একজন মদ্যপ, তিনি কবে থেকেই ড্রাইভিং আর ড্রিফটিং শুরু করলেন?
সে বলে যে তারা ছোটবেলায় এটা করত এবং অনেকক্ষণ গাড়ি চালানোর পর মুহির মাথা ঝিমঝিম করতে শুরু করে। সে বলে, তুমি পাগল, আমাকে ভয় দেখিও না, এবং গাড়ি থেকে নেমে যায়। মুহ ভালো গাড়ি চালায়। ঠিক তখনই একটি ভ্যান এসে পৌঁছায়। সে সম্ভবত লাইকে চিনে এবং তাকে পছন্দ করে। ভ্যান সে মুহকে নিতে এসেছে। সে তাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চায় যেখানে সুদর্শন ছেলেরা এবং অনেক গাড়ি আসে, এবং সেখানে সে তার জন্য একজন প্রেমিক খুঁজে দেওয়ার কথা বলে। পরের দৃশ্যে আমরা সেই একই পার্টি দেখতে পাই যেখানে সে তাকে নিয়ে এসেছিল। সেখানে অনেক গাড়ি আছে, ছেলেরাও আছে, ওরা সবাই সুদর্শন। আর এই সবকিছু দেখে মুহ আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে লাই ফিরে এসেছে। জিন জিজ্ঞেস করে মুহ কোথায়। লাই বলে সে ভ্যানের সাথে চলে গেছে। জিন জিজ্ঞেস করে ওই জ্যোতিষীকে, সে মুহকে কিভাবে চিনে। লাই তাকে বলে যে সেই জ্যোতিষী। ফ্লাইটে তাদের দেখা হয়েছিল। জিন মুনকে নিয়ে চিন্তিত এবং তাকে ফোন করতে শুরু করে। ভ্যান আজ মুনির জন্য একজন বয়ফ্রেন্ড খুঁজে দিতে বদ্ধপরিকর, কারণ সেখানে অনেক সুদর্শন ছেলে আসছে। কিন্তু মুন তাদের কাউকেই পছন্দ করে না। ভ্যান বলে, তাহলে আমি জিনকে পছন্দ করি, তাই না? মন বলে, না, ও অদ্ভুত, আর আমি ওর কাছ থেকে সুরক্ষাও পেয়েছি। তার মানে ও কিছু একটা করতে চায়। ভ্যান বলে, ও নিশ্চয়ই অন্য কারো জন্য এনেছে। বু বলে, কিন্তু তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু ও কার জন্য এনেছে তা জিজ্ঞেস করার সাহস আমার ছিল না। আমি পারি, আর ও আমাকে ওর বোন মনে করে। কিন্তু আমি যদি ওকে প্রস্তাব দিই, ও আমাকে প্রত্যাখ্যান করবে। তখন আমার কি হবে? আমি গভীর সমস্যায় পড়ব। ভ্যান বলেছে, তোমার ওর সাথে একা কথা বলা উচিত। আর তুমি যদি অন্য কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হও, ও ঈর্ষান্বিত হবে। যদিও তোমাকে পছন্দ করে, তাহলে সে জিনদের অনেক মেসেজ পাঠাচ্ছে। ভ্যান তাকে বলে, জবাব দিও না, জবাব দিও না, ওকে করতে দাও। চলো, তোমার জন্য একটা ছেলে খুঁজে দিই। তারা খুব সুদর্শন এক ছেলেকে দেখে, কিন্তু সে একজন প্লে বয় এবং খুব নোংরা প্রকৃতির লোক। ঠিক তখনই লিন এসে পৌঁছায়। সে ভ্যানের কাজিন, আর আজ তার জন্মদিনের পার্টি। ভ্যান বলে, আমি তোমাকে ওর ওপর ঠেলে দেব, আর তুমি ওকে আঁকড়ে ধরবে। আমি তোমার ছবি তুলব, আর তারপর আমরা সেটা ওকে পাঠিয়ে দেব। আর পরিকল্পনা মতোই ভিগ-ভ্যান মুকে লিনের ওপর ঠেলে দেয় এবং একটা ছবি তোলে। লিন তাকে বকা দিয়ে বলে, ভো, আজ যদি দেখি তুই আমার গাড়ি নিয়ে ঘাঁটাঘাঁটি করছিস, আমি তোকে মারব। সে তার মাথায় একটা থাপ্পড় মারে, আর তারা ছবিটা তুলে জিনকে পাঠিয়ে দেয়। এবং ভ্যান বলে, এটা বন্ধ কর, এটা বন্ধ কর, বিচারা মু, এটা করিস না। কিন্তু ভ্যান তাকে ছেলেদের জ্বালাতন করতে শেখাচ্ছে। এদিকে জিন ঈর্ষার বসে গাড়ি নিয়ে একটা পার্টিতে চলে গেছে, আর এদিকে মু প্যারোটের সাথে খেলছে। ঠিক তখনই সেই প্লে বয়টি তার কাছে এসে বলে, তাহলে তুমি সেই মু যে সেদিন জিনের সাথে রেসে এসেছিলে? এই সেই লোক যে মুকে তার নেভিগেটারের জন্য কিনতে চেয়েছিল। যাই হোক, সে জানি এই মেয়েটি জিনের প্রেমিকা নয়। সে তাকে বলে যে তুমি চাইলে সে তোমাকে জিনের সব গোপন কথা বলে দিতে পারে। এমনকি তার একজন প্রেমিকাও আছে। সে এই ধরনের কথাবার্তা বলছে। এটা ঘটে, কিন্তু তার আগে তোমাকে একটা পানীয় পান করতে হবে। সে গোপনে এতে কিছু মিশিয়ে দেয়, আর মু সেটা পান করে। সত্যিটা জানার চেষ্টায় জিনের মাথা ঘুরতে থাকে। প্লেসিবো জিজ্ঞেস করে, স্নেকি থাকতে তুমি জিনের কাছে কিভাবে গেলে? মো জিজ্ঞেস করে, স্নেকি কি? ও কি ওর প্রেমিকা? প্লেসিবো বলে, তুমি স্নেকিকে চেনো না। ঠিক তখনই লিন এসে পৌঁছায়, আর মু তার ওপর অজ্ঞান হয়ে পড়ে। ভ্যান লুকিয়ে আছে, কারণ নানার গুন্ডারা মরিয়া হয়ে তাকে খুঁজছে। জিন একই ফোনে বারবার ফোন করে জিজ্ঞেস করতে থাকে, মু কোথায়? নানার গুন্ডারা ভ্যানকে ধরে নিয়ে যেতে শুরু করে। জিন এসে তাদের মুকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে তাকে উদ্ধার করে। দুজনে মিলে মুকে খুঁজতে শুরু করে। তারা লিনকে দেখতে পায়, যে মুকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে এসেছে। তার চাকররা জিজ্ঞেস করছে, এই মেয়েটা কে? কি হয়েছে? আমরা কি ডাক্তার ডাকব? সে বলে, না, শুধু ওকে একটু দুধ দাও, ওর জ্ঞান ফিরে আসবে। সে যেইমাত্র মুকে শুইয়ে দিচ্ছিল, জিন এসে লিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার ওপর অত্যাচার শুরু করে। ওরা দুজন মারামারিতে জড়িয়ে পড়ে। ওদের মধ্যে খুব বাজেভাবে মারামারি শুরু হয়, আর মাউথ চোখ খুলে সেখানেই ওদের থামিয়ে দেয়। জিন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে? ভ্যান বলে, জিন আমার কাজিন, লিনকে খুব মেরেছে,
কারণ সে মনে করে লিন মাউথই অজ্ঞান হয়েছিল। সে বলে, না না, লিনের কোনো দোষ নেই। অন্য একটা ছেলে আমাকে কিছু খেতে দিয়েছিল। আর সে তার ঘাড় চুলকাতে শুরু করে, যা থেকে বোঝা যায় যে পিচ ফলের স্বাদের কোনো পানীয়তে তার অ্যালার্জি আছে। তারপর জিন তাকে তুলে নেয়। সে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে তার চিকিৎসার খরচ দেয়, আর মাউথের শরীর ভালো থাকে না, এবং এর কারণে জিন প্রচণ্ড কষ্ট পায়। ভ্যান বলে, ছেলেরা এমনই হয়, ওদের এভাবেই রাখা উচিত, যাতে ওরা আমাদের ভেতরেই থেকে যায়। আমার অনুমানটা কাজে দিয়েছে, দেখলি তো, বেচারা। জিন চিন্তিতভাবে টাকাটা দিচ্ছে, কিন্তু মৌকে আজ রাতে হাসপাতালেই থাকতে হবে। তাছাড়া মই শরীরে পুষ্টির মারাত্মক অভাব রয়েছে। ডাক্তার জিজ্ঞেস করেন সে কেন খাচ্ছে না। ভ্যান জিজ্ঞেস করে, জিন, তুমি ওকে ঠিকমতো খেতেও দাও না? মৌ, সে বলে, না না, এটা ওর দোষ না, এটা আমার দোষ, আমি নিজেও খাই না। তারপর মৌ তার পোশাক বদলে তাকে একটি ঘরে নিয়ে যায়। ভ্যান তাকে সেখানে রেখে বাড়ি চলে যায়। মৌ তখনও ভয় পাচ্ছিল যে জিন তাকে বকা দেবে, কিন্তু সে কিছুই বলে না। না না, সে শুধু বলল, আমরা পরে বিশ্রাম নিব। মৌ খুব মন খারাপ করে। জিন এখনো ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করেনি কেন? মৌ তখন বলে, লিন, যে দেখতে সুদর্শন এবং ভ্যানের কাজিন, আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন আমাকে ওই বাজে লোকটার হাত থেকে বাঁচিয়েছিল। তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করনি। জিন বলে, তুমি কি খাবে? তোমার কি খিদে পেয়েছে? মৌ বলে, এটা কেমন প্রশ্ন? আমার কোনো খাবার বা কিছুরই দরকার নেই, আমি একদম ঠিক আছি। জিন ভাবে যে সেই অসুস্থ, কারণ সে তাকে ঠিকমতো পুষ্টি দিচ্ছে না। জিম শুধু সেখানেই বসে থাকে। সে চলে গেছে। মৌ বলে, লাই বলল, তুমি নাকি শহরের বাইরে কারো সাথে দেখা করতে গিয়েছিলে। সেই ব্যক্তিটি কি ছিল? ভ্যান তাকে জিজ্ঞেস করতে বলেছিল, এই ভেবে যে যদি সে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে থাকে তাহলে এই প্রশ্নটা করলে সে ঘাবড়ে যাবে। কিন্তু জিন স্বাভাবিক। এরপর মৌ বলে, তুমি একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? জিন জিজ্ঞেস করে, তোমাকে কে বলল? কেউ কি তোমাকে বিরক্ত করেছে? মৌ বলে, না না, আমি নিজেই সবাইকে বিরক্ত করি। আমি তোমাকেও বিরক্ত করেছি। দেখো, আমার জন্য তুমি এত বিরক্ত হচ্ছ। বেচারি মেয়েটি যার সাথে সে দেখা করতে গিয়েছিল, সেও নিশ্চয়ই বিরক্ত হয়েছে। জিন, সে বলে, আরে থামো তো, আমি একজন পুরুষের সাথে দেখা করতে গিয়েছিলাম, কোনো মেয়ের সাথে নয়। সব ঠিক আছে। মেয়েটি বলে, সত্যি, আমার এখন খুব খিদে পেয়েছে, আমাকে একটা আপেল দাও। ঠিক তখনই লাই খাবার নিয়ে আসে। সে যখন তাদের দেখে তখন মনে হয় তারা চুমু খাচ্ছে। জিন, তার উচিত ছিল মেয়েটির জন্য খাবার অর্ডার করা। সেইটা দেখে বলে, বাবা, আমি লোকমুখে শুনে খাবার এনেছি। জিন যদি তোমার হতো, আমি তোমার জন্য খাবার আনতাম না। তারপর সে জিনকে বাইরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, হ্যাঁ ভাইয়া, তোমরা দুজন বিছানায় কি করছিলে? সে বলে, তুমি কি করছিলে? আমি ওকে একটা আপেল খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর পিছন থেকে দেখে মনে হচ্ছিল ওরা চুমু খাচ্ছে। জিন বলে, ও আমার প্রেমিকার ব্যাপারে জিজ্ঞেস করছে। লাই বলে, হ্যাঁ, তো তুমি কি উত্তর দিলে? জিন বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু ওর কাছে একটা আপেল আছে। সে তাকে ভিতরে নিয়ে যায়। মোহান জিজ্ঞেস করে, লাই কোথায়? তোমরা দুজন কি কথা বললে? জিন বলে, কিছু না, আপেলটা নিয়ে খাও। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, আর আমার বাড়িটা তোমারই বাড়ি। তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, আর কেউ তোমাকে বিরক্ত করবে না। এদিকে কর্মীরা সই নিতে এসেছে, এবং জিন তাকে উপহার দেওয়া কলমটা বের করে তাতে সই করেছে, যা দেখে মুহান খুব খুশি হয়। ওয়াও, আমার উপহারের কলমটা এখনও ওর কাছে আছে। জিন বলে, আমি ঘুমাতে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ফোন করো। আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। আমি এখানেই আছি। সে তার দিকে তাকিয়ে হাসছে। সে তাকে হাসতে বারণ করে। এদিকে ভ্যান লিনের যত্ন নিচ্ছে এবং তার কাছে ক্ষমা চাইছে। সে জানত না যে মাউথের পিচ ফলে অ্যালার্জি আছে। ভ্যানের জন্মদিনটা নষ্ট হয়ে গেল। তারা ভাবল পিচ খাওয়ার পর ভ্যান অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু আসল ঘটনাটা ছিল, প্লেবয় তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। আসল সত্যিটা হলো, সে তাদের বলছে যে মাউথ খুব ভালো আর মিষ্টি একটা মেয়ে। এদিকে জিম বাড়িতে ফোন করে সবকিছু খুলে বলে। মা বলেন, তোমারও হাসপাতালে যাওয়া উচিত, ও তোমার মেয়ে।
কিন্তু বাবা বলেন, না না জিম, তুমি ওর খেয়াল রাখো। সে ওর খেয়াল রাখবে। ও যদি পাশে থাকে, আমাদের আর পড়ে যাওয়ার দরকার নেই। সকাল হয়ে গেছে, আর জিন ওকে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু ও আবার জেদ করছে যে ও ওর সাথে গ্যারেজেই থাকবে। এখন ও ওর কথা শুনছে না। তাই সে তাকে বলতে শুরু করে, তুমি কি অভদ্র! তুমি তো জানো আমি নাবালিকা। আমি এখনো প্রাপ্তবয়স্কই হইনি। অথচ তুমি আমাকে তোমার থেকে দূরে রাখছো। আমার বাবা রাতে মাতাল হই বাড়ি ফিরি। আমার মাও আমার সৎ মা। আমার যত্ন কি নেবে? আমার যত্ন কি নেবে? আমার জন্য কি রান্না করবে? তুমি আমাকে আবার হাসপাতালে দেখতে চাও? অসুস্থ থাকাকালীন তাকে এমনভাবে আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আর সে, জিন এতটাই বিরক্ত যে গাড়িটা গ্যারেজে নিয়ে গেছে। ও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আনন্দের সাথে ভিতরে দৌড়ে গিয়ে বলে, এখানে অপেক্ষা করো, আমি পোশাক বদলে আসছি। জিন তার কথা শুনে হাসি। আর এখানে, পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্পিড অ্যান্ড লাভের সপ্তম পর্বে সবাইকে স্বাগতম। সপ্তম পর্বটি ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে গত পর্বটি শেষ হয়েছিল। বাইরে জিনকে থামানোর পর মুনহো পোশাক বদলানোর অজুহাতে দ্রুত বাড়ির ভেতরে ছুটে যায়। ভেতরে ঢোকার পর লাই তাকে বলেছিল যে জিন তার প্রেমিকার নাম লেখা একটি লকেট রেখেছে, তাই সে ভেতরে সেটা খোঁজার চেষ্টা করে। কিন্তু সেখানে সে সুরক্ষা সরঞ্জাম এবং প্যাড সহ সেই একই ব্যাগটি খুঁজে পায়। সে বুঝতে পারে যে লকেটটি সেখানে নেই। জিন হয়তো বাইরে তাকে নিজের কাছে রাখতে চাইছে, আর তখনই সে জিনকে এসে খেতে বলার জন্য চিৎকার করতে শুরু করে। জিন বাইরে থেকে চিৎকার করে তাকে তাড়াতাড়ি এসে খেতে বলে। সে দৌড়ে বাইরে আসে এবং দেখে জিন তাকে দুধ খেতে দিচ্ছে। মুনহো নিতে অস্বীকার করে, কিন্তু জিন তাকে তার বাবার বাড়িতে নামিয়ে দেওয়ার হুমকি দেয়। সে রাজি হয়ে যায়। তারপর সে তাকে বলে যে তাকে একটি ডিম খেতে হবে, এবং সে তাকে সব প্রোটিন সমৃদ্ধ খাবার দিচ্ছে। সে বলে, যদি তুমি আমার সাথে থাকো তবে তুমি আমার দায়িত্ব, নইলে লোকে ভাববে আমি তোমার পরোয়া করি না। এদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে, তাই জিন আবার তা গরম করতে শুরু করে। অন্যদিকে লিন রেগে গিয়ে চিৎকার করতে করতে নানার কাছে এসেছে, এবং আমরা জানতে পারি যে নানার নাম স্নেকি, যার কথা প্লেবয় গতরাতে বলছিল। লিন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের ছেলেরা আমার কাজিন ভ্যানের পিছনে কেন লেগেছে? তোমরা ওকে কেন বিরক্ত করছিলে? তোমরা কি গতকালও এটা করছিলে? তার গুন্ডারা বলে, আমরা কি শুধু ভ্যানকে নিতে এসেছিলাম কারণ নানা ওর সাথে বন্ধুত্ব করতে চাই? ব্লিন বলে, এটা কেমন বন্ধুত্ব? বন্ধুত্ব এভাবে জোর করে হয় না, আর এখন থেকে ওর থেকে দূরে থাকতে হবে। এদিকে ভ্যান মুকে তার স্কুলে নিয়ে এসেছে। মু সেখানে স্কুলে ভর্তি হতে চায়, যাতে থাইল্যান্ডে থাকার একটা কারণ খুঁজে পায়। সে তার পরিবারের কাছ থেকে একটা অজুহাত নিয়ে ক্যানাডা ভ্রমণ বাতিল করতে পারবে। দেশটাও তার বেশ পছন্দ হয়েছে, থাইল্যান্ড। কিন্তু একটা ভাষার বাধা আছে। সে ইতিমধ্যেই চীনা ভাষা জানে, এবং এখানে থাই ভাষাও বলা হয়। তাই সে প্রথমে ভাষাটা শেখার সিদ্ধান্ত নেয়। কেবল তখনই সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ভ্যান খুব খুশি হয় এবং তাকে বলে যে তার পরিবারের একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আছে। চলো, আমি তোমাকে ওখানে ভর্তি করিয়ে দেব। সে তাকে নিয়ে দ্রুত সেই প্রতিষ্ঠানে ছুটে যায়। সে তাকে মুকা ভাষা কোর্সে ভর্তি করিয়ে দেয়, যেখানে তার সব সহপাঠীই বিদেশি শিক্ষার্থী। এটা শেষ করলেই তুমি সহজেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, সে বলে। যাই হোক, আমি তোমাদের বলে রাখি, জিন, তার পরিবার এবং এই লোকটি এর আগে কখনো এভাবে চীনা ভাষায় কথা বলেনি। জিন সেই লোকটির সাথেই দেখা করতে এসেছে, যার সাথে সে গত রাতে কয়েক পর্ব আগে দেখা করেছিল। লোকটি জিনকে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলছি, কারণ সামনে একটি বড় দৌড় প্রতিযোগিতা আসছে, যেখানে আসন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জিনের সেরা ৩-এর মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। এরপর ভ্যান তার গাড়িতে করে মুনকে বাড়ি পৌঁছে দেয়। গ্যারেজের গেট বন্ধ। মুনকে বেশ বিরক্ত দেখাচ্ছিল। সে বলে, এই লোকটা চায় না আমি এখানে থাকি। আমাকে আমার বাবার বাড়িতে নামিয়ে দাও, আমি ওখানেই থাকব। ভ্যান বলে, ওহ, তাহলে আমার বাড়িতেই চলে এসো। কিন্তু মুনকে তার মা এবং বাবার দ্বিতীয় স্ত্রীকে জানাতে হবে যে সে কলেজে ভর্তি হয়েছে। তাদের সাথে কথা বলা দরকার, তাই সে বাড়ি যাওয়ার জন্য জিদ করছে। যখন সে ভ্যানকে বাড়িতে নামিয়ে দেয়, তখন দেখি বাড়ির দরজা তালা দেওয়া। সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। একজন মাতাল গৃহহীন লোকের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। এ আর কেউ নয়, তার বাবা, যিনি মদ খেয়ে রাস্তার আবর্জনার মধ্যে পড়ে আছেন। সে তাকে বলে, তুমি এত মাতাল কেন? চলো, বাড়ি যাই। এবং তাকে জোর করে তোলার চেষ্টা করে, কিন্তু তিনি বড্ড ভারী।
তিনি ভারী। বাবা যেখানেই মদ পান করেন সেখানেই মাতাল হয়ে যান এবং জ্ঞান হারান। তারপর সে তার দ্বিতীয় স্ত্রীকে ফোন করে। তিনি বাইরে আছেন, কিন্তু কাল ফিরে আসবেন, আর চাবিটা দরজার কাছে একটা ফুলের টবের নিচে পড়ে আছে। মা বলেন, কিন্তু বাবা তো রাস্তায় পড়ে আছেন। মায়ের কাছে সবকিছুই স্বাভাবিক, কারণ তিনি বছরের পর বছর ধরে সবকিছু পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ওকে যেখানে আছে সেখানেই থাকতে দাও, তুমি বাড়ি যাও। মু বাড়ি থেকে একটা চাদর আর মশা তাড়ানোর স্প্রে নিয়ে আসে, কারণ এখানে অনেক মশা। সে বাবার উপর চাদরটা বিছিয়ে দেয় এবং সাপটা যাতে তার গায়ে না লাগে সেজন্য তার গায়ে মশা তাড়ানোর স্প্রে ছিটিয়ে দেয়। ঠিক তখনই জিন এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? বাবার কি হয়েছে? তোমরা ওকে রাস্তায় ফেলে যাচ্ছ? এটা ঠিক না। মু উত্তর দেয়, আমি ওকে কি করে তুলে নেব? ওকে বলো, এখানে অনেক মশা। তারপর ওরা দুজনে মিলে ওকে তুলে বাড়ি নিয়ে আসে। মু জিজ্ঞেস করে, বাবা কি সবসময় এমন করে? তার স্ত্রী কিছু বলে না। সে প্রথম দিকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার জন্য মদ ছেড়ে দেওয়া খুব কঠিন ছিল এবং তিনি অজ্ঞান না হওয়া পর্যন্ত মদ পান করেন। বু জানতে চাই তিনি কেন এমন করেন। তিনি কি এমন করেন? জিন বলে, ও যখন ঘুম থেকে ওঠে আর ঘরে কোনো আলো থাকে না, তখন ওকে নিজেই জিজ্ঞেস করে দেখো। চারিদিকে অন্ধকার এবং টর্চ লাইট হাতে ধরে থাকা অবস্থায় তাদের হাত কিংবা আঙুল স্পর্শ করে, আর দুজনের সাথেই কিছু একটা ঘুরতে শুরু করে। দুজনেরই ঘাম হতে থাকে। ওরা আছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটা ঘটে। তারপর জিন আলোটা ঠিক করে বাবাকে গোসল করতে যেতে বলে। বাবা বেশ মাতাল। তিনি বলেন, আমার সন্তানেরা, তোমরা খুব ভালো। আমি ভালো বাবা হতে পারিনি। আমি দুঃখিত। আমি তোমাদের খাইয়ে দেব। যেও না, তোমরা দুজনেই এখানেই থাকো। কিন্তু তিনি ওদেরকে ঘরে রেখে চলে যান। জিন বেরিয়ে এসে বলে, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। মু বলে, এখন রাত, যেও না, এটা নিরাপদ নয়, কাল যেও। জিন বলে, এখানেই থাকো, আরামে থেকো, গ্যারেজে যেও না, ওখানে কাউকে পাবে না, এবং চলে যেতে শুরু করে। মু, সে বলে, দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার আছে। জিন বলে, তাড়াতাড়ি বলো, আমার কাছে 5 মিনিট সময় আছে। মু তাকে বলতে শুরু করে, আমি এখানেই থেকে পড়াশুনো করব। আমি একটা ভাষার কোর্সেও ভর্তি হয়েছি। জিন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে নোংরার মধ্যে কেন থাকবে? কানাডায় চলে যাও, সেখানে তুমি আরও ভালো জীবন কাটাতে পারবে। কিন্তু মাউথ বলে, আমি এখানেই থাকব। এই জায়গাটা আর এই জীবনটা তার ভালো লাগতে শুরু করেছি। জিন তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে শুরু করে। সে তাকে রাতের খাবার খেয়ে নিতে বলে এবং বাবাকে দিয়ে তা তৈরি করাতে বলে। মাউথ চায় না যে সে চলে যাক, কিন্তু জিন ভালোবাসার সাথে তাকে ছুঁয়ে বলে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বলে রাখি, মাউথের চরিত্রটি খুব ছোট একটি মেয়ে। সে রান্না করতেও জানে না, ঠিক আছে? আপনি তাকে একটি বাচ্চার মতো ছোট কল্পনা করতে পারেন। এবং তারপর সে চলে যায়। মাউথ টাকাটা নেয়। সে টাকাটা তুলে নিয়ে বলে, এটা দিয়ে আমি কি করব? আমি যা চাই সে তো তা দেয় না। সে বারান্দায় গিয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। জিনও তার দিকে তাকায় এবং তারপর চলে যায়। জিন ভিতরে এসে তার মাকে ফোন করে তার পড়াশোনার কথা জানায় এবং তার বাবাকেও বলে, বাবা, আমার জন্য কিছু খাবার বানাও, আমার জন্য কিছু খাবার বানাও, আমার খিদে পেয়েছি। বাবা জিজ্ঞেস করেন, তুমি কি খেতে চাও? সে বলে, যে কোনো কিছু। আর তিনি তার জন্য একটি চমৎকার খাবার রান্না করেন। মু বলে, তুমি জিনের চেয়েও ভালো রান্না করো, আর যখন তুমি তরুণ ছিলে তোমাকে জিনের চেয়েও বেশি সুদর্শন দেখাতো। বাবা বলেন, আমাকে রাগিও না, ঠিক আছে, চুপচাপ খাও। বু জিজ্ঞেস করে, সকালে আমার জন্য কি রান্না করবে? বাবা বলেন, আমি কিছুই রান্না করব না। যদি কিছু জানো তাহলে রান্না করে খেয়ে নিও, আমি শুধু ঘুমাবো। জিন গাড়ির যন্ত্রাংশ কিনতে এসেছে, কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছে না। তাই সে নিজেই সেগুলো তৈরি করে এবং তার গাড়িটি প্রস্তুত করে। এরপর আমাদের দৌড়ের দিনটি দেখানো হয়। সবাই তাদের গাড়ি নিয়ে এসেছে, খুবই হিংস্রভাবে রেস করার জন্য, কারণ এই ড্রামাটা পুরোটাই রেসিং নিয়ে, গতি আর ভালোবাসা। তাই এখানে গাড়ি নিয়ে অনেক কথাবার্তা হয়। তারপর রেস শুরু হয়, প্রথম পর্যায়ে। কিন্তু লিন ইতিমধ্যেই চালাকি করেছে, রাস্তায় জল ছিটানোর পরিকল্পনা করে
সে তার টায়ারগুলো এত বড় করে ফেলেছে যে তার গাড়ি জল পার হতে পারবে, কিন্তু জিনের গাড়িটা একটু পিছলে গিয়ে পুরোপুরি ঘুরে যায়। লিন প্রথম হয়। সে এসে পৌঁছায়। সে দ্রুত চলে যায়। ততক্ষণে অন্য গাড়িটি তাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে। কিন্তু জিন উল্টো দিকে গাড়ি চালাতে শুরু করে এবং কোনোভাবে দ্বিতীয় স্থানে আসতে সক্ষম হয়। তার মানে সে জিতেছে। তার সেরা ৩-এ থাকার কথা ছিল। সে সেই একই লোককে ফোন করে জানায় যে সে জিতেছে। অন্যদিকে ভ্যান মুকে তার বাড়িতে নিয়ে এসেছে, যেখানে লিনের গাড়িগুলো রাখা আছে। সবগুলো গাড়ি দেখে মু আনন্দে আত্মহারা হয়ে যায়। আর লিন সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে ভাবে, মু এখানে কেন এসেছে? এই একই মেয়েটা আজ আবার আমার বাড়িতে এসেছে। ও আমার গাড়িগুলোর ছবিও তুলছে। তাই সে ভ্যানকে ফোন করে। সে জিজ্ঞেস করে, তুমি কোথায়? ভ্যান উত্তর দেয়, আমি একটু বাইরে এসেছি, এবং সে মিথ্যা বলছে। লিন বলে, আমার গিটারটা যদি তোমার লাগে তাহলে ৫ মিনিটের মধ্যে আমাকে খুঁজে বের করো। গিটারের লোভী ভ্যান দৌড়ে পালায়। মো একা হয়ে যায়। লিন পিছন থেকে এসে আলো নিভিয়ে দেয়। সে ভয়ে কাঁপতে থাকে। লিন আলো জ্বালিয়ে জিজ্ঞেস করে, তুমি কি? তুমি একজন গুপ্তচর, আমার উপর নজর রাখছো। তুমি আমার গাড়িগুলোর ছবি তুলছো। তোমাকে কি পাঠিয়েছে? তুমি আমার গ্যারেজে কি করছো? সে বলে, না না। ভয়ে কাঁপতে কাঁপতে সে ভ্যানকে ফোন করে। কিন্তু লিন ইতিমধ্যেই মুখ বন্ধ করে রেখেছে। সে তাকে নিয়ে মজা করছে। একদিক দিয়ে সে ওর সাথে মজা করছে, সে ওকে ভয় দেখাচ্ছে। তারপর সে বলে, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। চলো, তুমি নীল গাড়িটায় যাবে। আর ও রাজি হয়ে যায়। পুরো যাত্রাপথে লিন ওকে গাড়ি সম্পর্কে জ্ঞান দিতে থাকে। আর ও লিনের দিকে ঠিক সেভাবেই তাকায় যেভাবে লিন জিনের দিকে তাকায়। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ও বলে, কারণ তোমার মতো গাড়িতে আগ্রহী কাউকে আমার পছন্দ। লিন বলে, তাহলে তোমার ঠিকানাটা বলো। ও বলে, আমি বলবো না। যাই হোক, এরপর কোনোভাবে সে ওকে বাবার বাড়িতে পৌঁছে দিত। ও রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং সজোরে দরজা বন্ধ করে দেয়। লিন জিজ্ঞেস করে, আমার গাড়ির সাথে এমন দুর্ব্যবহার করার সাহস কি করে হলো তোমার? ও বলে, তুমি যদি এখান থেকে না যাও আমি তোমার গাড়িটা ভেঙে দেব। লিন হাসতে শুরু করে। মা ভেতর থেকে সবকিছু দেখেন। সে কি নাটকটা ঘুরতে দেখছে? লিন জিজ্ঞেস করে, তুমি কি এই রেস্তোরাঁর কাছে থাকো? ওদের নুডলসগুলো খুব ভালো। মো বলে, না না, ওরা শুধু ডাম্পলিং বিক্রি করে। আর তুমি কি ওটাতেও বাড়তি নুন দেবে? এই বলে সে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যায়। সে এসে গেছে। মনে হচ্ছে যেন মুয়ের মিষ্টি স্বভাব তার মন জয় করে নিয়েছে। কিন্তু মা ভেতরে গিয়ে জিনকে ফোন করে বলে, আজ একটা ছেলে তোর বোনকে দিয়ে গেছে। আর এখন গাড়িতে যে আছে সে সম্ভবত ওর বয়ফ্রেন্ড। জিন অবাক হয়ে যায়। না না, এটা হতে পারে না। কিন্তু মা জোর দিয়ে বলে, ওর কথা ভেবে দেখ। ওর সাথে কিছু একটা ভুল হতে পারে। ও এখনো খুব ছোট। আর যদি কিছু ভুল হয় তাহলে সেটা আমাদের দোষ হবে, কারণ ও আমাদের দায়িত্ব। ও আমাদের বাড়িতেই থাকে। ওকে বোঝাও। সে তো স্পোর্টস গাড়ি করে এখানে আসেনি। সে আদর করে বলবে, ও তোমার বোন। পরের দৃশ্যে সে ব্যাপারটা বুঝে যাবে। সে জিনকে দেখা করতে ডাকে এবং তাকে এমন একটি পার্কে নিয়ে যায় যেখানে রাতে যুগলরা চুম্বন করে, যেখানে তারা রোম্যান্টিক সময় কাটাতে আসে। জিন লজ্জা পেয়ে বলে, তুমি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছো। তুমি কি কোনো মেয়েকে এখানে নিয়ে এসেছো? জিন তাকে আজে বাজে কথা বলা বন্ধ করতে বলে এবং তারপর তাকে জিজ্ঞেস করে সে কেমন স্বামী চায়। সে বলে, আমি এটা নিয়ে কখনো ভাবিনি। জিন তাকে বলতে শুরু করে যে তার স্কুল জীবনে একটি ছেলে একটি মেয়ের পেছনে লেগেছিল। তারপর মেয়েটি রাজি হয়ে যায় এবং তারা প্রেম করতে শুরু করে। ছেলেটি তাকে প্রতিদিন উপহার দিত এবং ভালোবাসার সাথে তার যত্ন নিত। কিন্তু যখনই সে মেয়েটির সাথে একান্তে সময় কাটাত, সে এসে তার করা সমস্ত কাজ পুরো ক্লাসে বলে দিত। আর এটা একেবারেই ভুল। সত্যি বলতে এটা খুব নোংরা একটা কাজ। তারপর মেয়েটির মন তার পড়াশোনার প্রতি আগ্রহ হারাতে শুরু করে। সে বাড়িতে ধরা পড়ে। তার পরিবার স্কুলে চলে আসে। এরপর অনেক নাটকীয়তা ঘটল এবং ছেলেটি তাকে বিদায় করার জন্য তার সাথে সম্পর্ক ভেঙে দিল। আর মেয়েটি এমনকি আত্মহত্যা করার চেষ্টাও করেছিল। এখন আমাকে বলো, এই গল্প থেকে তুমি কি শিখলে? সে বলি যে আত্মহত্যা করার চেষ্টা করা ভুল। জিন সে বলে, না, তোমার বয়সী ছেলে এবং মেয়েদের দূরে থাকা উচিত। দেখো, মূলত সে বোঝাতে চাইছে যে সুন্দরী কিশোরী মেয়েরা হলো ট্রফির মতো, যা প্রত্যেক ছেলে অর্জন করতে, পেতে, সাজাতে, নিজের করে নিতে চায়, লোক দেখাতে চায়, তাই না? সে তো শুধু কথা বলছে। কিন্তু আমার স্কুলে এমন একটি জুটি ছিল যারা আজও একসাথে আছে। মানে সব সম্পর্কই অকেজো নয়। কিছু টিকে থাকে, কিছু থাকে না। এরই মধ্যে সে পিছলে যায়
এবং জিন তাকে ধরে ফেলে আর পরিবেশটা একটু রোম্যান্টিক হয়ে ওঠে। জিন বলে যে এই বয়সে মেয়েদের সতর্ক থাকা উচিত, ছেলেরা তাদের সাথে অন্যায় করে। বউ জিজ্ঞেস করে, কেমন আছো, আমাকে বলো। জিন কিছুই বলে না এবং তারা দুজনেই সোজা বাড়ির গ্যারেজে চলে যায়। তার বন্ধু সেখানে ছিল এবং বলে, এই আয়, তুমি কিউটির সাথে গিয়েছিলে? সে বলে, হ্যাঁ, এখন আমি এখানে পড়াশোনা করব। আমি জিনের সাথে থাকব এবং পড়াশোনাও করব। বন্ধুটি জিজ্ঞেস করে, তুমি আমাকে জিন বলে ডাকছো কেন? তুমি তো আগেও কি ভাই বলে ডাকতে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই জিন তার বন্ধুকে বকা দিতে শুরু করে। বলতে থাকে, এত প্রশ্ন করছিস কেন, এখান থেকে যা। এখান থেকে যা। তারপর লাই মাউথের জন্য খাবার নিয়ে আসে এবং বলে, খেয়ে ঘুমিয়ে পড়ো, কালও তো তোমাকে পড়তে হবে। সে বলে, হ্যাঁ, আমি হাত ধুয়ে নেব। ভেতরে দৌড়ে যাবার সময় সে কালো পোশাক পরা একটি মেয়েকে দেখতে পায়। তার ঘরে একটি ট্যাটু আছে। এই পর্বটি এখানেই শেষ। এখন মেয়েটি কি এবং এই ট্যাটুর পেছনের রহস্য কি, আমরা আমাদের পরবর্তী পর্বে তা জানতে পারব। তবে মুখের কথার আড়ালে থাকা চরিত্রটি একটি ছোট মেয়ে। এখন যদি আমরা তার কার্যকলাপগুলো মন দিয়ে দেখি, অথবা তারা সবাই তার সাথে যেভাবে আচরণ করে, তার মনে কি চলছে? সে জিন সম্পর্কে একজন প্রাপ্তবয়স্কের মতো চিন্তা করে। আচ্ছা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে আরও পর্বের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্পিড অ্যান্ড লাভের শেষ পর্বে সবাইকে স্বাগতম। শেষ পর্বটি শুরু হয় লিংয়ের পাঠানো একটি রহস্যময় পার্সেল দিয়ে, যেখানে আজিন তার প্রয়োজনীয় গাড়ির যন্ত্রাংশটি পায়। সে বিষয়টি বুঝতে পেরে পার্সেলটি নিতে অস্বীকার করে এবং নিজে তৈরি করা যন্ত্রাংশগুলো লাগানোর চেষ্টা করে, কিন্তু তার গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সে তার রেস্তোরাঁয় ফিরে এসে তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা তাকে একটি সমাধান দেন এবং একটি ডেলিভারি অর্ডারও দেন। জিন সেটি পৌঁছে দিতে যায়। অর্ডারটি ছিল লিনের। জিন যন্ত্রাংশটির জন্য তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে তার আর এটির প্রয়োজন নেই। রাতে মুন মনমরা হয়ে থাকে কারণ দুদিন হয়ে গেছে। জিন কোনো উত্তর দেয়নি এবং উত্তেজনা বাড়তে থাকে, কিন্তু জিন রেসিং নিয়ে ব্যস্ত এবং আজ সে প্রথম হয়েছে। এরপর পরদিন সকালে সে মুনের সাথে দেখা করতে বাড়ি ফেরে। মুন স্কুলে যাচ্ছে। মুন খুব খুশি হয় এবং বলে যে তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাদের আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা উচিত। জিন বলে, আগে তোমার স্কুল শেষ করা উচিত। তারপর সে মুনকে স্কুলে নামিয়ে দিয়ে আসে। স্কুলের পর সে তাকে বাজারে নিয়ে যায় কারণ মাউথ নিজের হাতে জিনের জন্য রান্না করতে চায়। সে তার ফোনে ভিডিও দেখে বিভিন্ন রেসিপি চেষ্টা করছে, কিন্তু সে কিছুই জানে না, তাই জিনকেই রান্না করতে হয়। মাউথ উপরে লঙ্কা ছিটিয়ে এমন ভান করে যেন সেই সব রান্না করেছে। সেই দিন সন্ধ্যায় সবাই বারবিকিউয়ের জন্য মিলিত হচ্ছে। ঠিক তখনই জিনের একটি ফোন আসে। মাউথ আড়ি পাতার জন্য তার পিছনে যায়, কারণ জিন মাউথকে কানাডায় পাঠাতে চায় এবং তাকে একটি বিশ্ববিদ্যালয় বেছে নিতে বলছে। মাউথ জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? আমি তো তোমার সাথেই থাকি, আমাকে থাকতে দিচ্ছ না কেন? সে কাছে এসে তাকে চুমু খেতে শুরু করে। তাদের মধ্যে যা ঘটল তাতে তারা দুজনেই হতবাক হয়ে যায়। ঠিক তখনই লাই চিৎকার করে বলে, এসো, রাতের খাবার তৈরি। মাউথ ঘাবড়ে যায়, সে তখনও বুঝতে পারছে না কি ঘটছে। তারা দুজনেই ফিরে এসে বসে। মুনের মুখটা পুরোপুরি লাল হয়ে আছে। মুনের মনমরা মুখ দেখে লাই ভাবে জিন নিশ্চয়ই তাকে আবার হেনস্থা করেছে, এই কারণেই সে মনমরা। তাই সে তার মন ভালো করার চেষ্টা করে। জিন গোপনে টেবিলের নিচে মুনের হাত ধরে, কেবল তখনই মুনের ভালো লাগে। পার্টির পর জিন তাকে বাড়ি পৌঁছে দেয়। সে তাকে আবার নামিয়ে দিয়ে বলে, কাল কথা হবে, যখন তোমার হুঁশ ফিরবে। পরের দিন সকালে মুনের আগের রাতে সেই আবেগঘন চুম্বনের কথা মনে পড়ে। এখন সে কি করবে তা বুঝে উঠতে পারে না। সে গ্যারেজে ছুটে যায়, সেখানে কাউকে খুঁজে পায় না। সে জিনকে মেসেজ করে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সে উত্তরও দিচ্ছে না। মুন সারাদিন সেখানে তার জন্য অপেক্ষা করে। রাতে জিন ফিরে এসে বলে, দেখো, আমাদের মধ্যে যা হয়েছে তার জন্য যদি তোমার আফসোস হয়, আমরা তা ভুলে গিয়ে আগের মতো জীবনযাপন করতে পারি। মু উত্তর দেয়, না না, আমি সত্যিই খুশি ছিলাম। জিনও খুশি হয় এবং তাকে সেই নেকলেসটি দেয়, যেটি সে বহু বছর ধরে রেখেছিল, যেটি সে তার হবি স্ত্রীকে দেওয়ার কথা ভেবেছিল। মুন বাড়ি ফেরে। কিছুক্ষণ পর আবার জিন বাইরে আসে এবং তাকে বারান্দায় ডাকে। তাকে মুগ্ধ করার জন্য সে অনেক ফুল এনেছে, কারণ এটা ছিল মুনের ছোটবেলার স্বপ্ন, যার কথা সে তাকে সবসময় বলতো। আর আজ জিন সেই স্বপ্নটা পূরণ করেছে। আজ বাড়িটা খালি। এই সুযোগে তারা রান্না করে এবং তারপর চুমু খায়। এরপর কি হলো আমি বলবো না। তারা দুজনেই ঘরে ঢুকে তাদের পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই পরিবারের লোকজন এসে পড়ে আর তাদের দুজনকেই লুকিয়ে পড়তে হয়। কিন্তু এক মুহূর্তের জন্য জিন বলে, আমরা এসব করে কি লাভ? ওরা আমাদের একসাথে দেখলেও বা কি করে জানবে আমরা কি করছিলাম? ধুর, ও কি করছে? তারপর তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন জিনকে জিজ্ঞেস করে, তুমি আজ এখানে কেন? চলো একসাথে রাতের খাবার খাই। কিন্তু জিন তাদের উপর সন্দেহ করে। তারা ঘরে কি করছিল? তারা কি একা ছিল? সে বলে, মু, তুমি জিনকে পছন্দ করো তাই না? যখনও তোমার সাথে থাকে না তুমি ওর কথা ভেবে ঘরে বসে কাঁদো। এবার মু লজ্জায় পড়ে যায়।
তাই সে প্রসঙ্গ পাল্টে বলে, আমাদের সমুদ্রে যাওয়া উচিত, আমাদের সৈকতে যাওয়া উচিত, খুব মজা হবে। তারপর পুরো পরিবার সৈকতে যায়, সেখানে তারা নৌকায় বসে দারুণ সময় কাটায়, একটি চমৎকার দিন পার করে। সন্ধ্যায় মু ভ্যান থেকে একটি ভ্রমণ সেরে ফিরে আসে, তারপর সে জিনকে মেয়েদের সাথে পোজ দিতে দেখে, আর জিন মুকে দেখা মাত্রই হতবাক হয়ে যায়। মু অবাক হয়ে যায়, দুদিন আগে বলছিল যে সে তাকে বিয়ে করবে আর আজ এসব করছে। বেচারি মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে পালিয়ে যায়। জিন তাকে বোঝাতে ছুটে যায়। ঠিক তখনই একজন ক্যাপ্টেন তার সাথে ধাক্কা খায় এবং বলে, পরিকল্পনাটা নষ্ট করো না, বুঝেছ? এটা সম্ভবত রানীর পরিকল্পনা, যেটা মু এখনও বুঝতে পারেনি, এবং কাঁদতে কাঁদতে এখান থেকে পালিয়ে গেছে, তাই না? এখানের বৈঠকের পর জিন সেই মেয়েদের কাছ থেকে যা যা জানতে চেয়েছিল ক্যাপ্টেনকে সেই সমস্ত তথ্য দেয়। তারপর সে বাড়ি ফিরে আসে এবং মুয়ের সাথে দেখা করে। মু রেগে যায়, সে তাকে মারতে শুরু করে। জিন তাকে জড়িয়ে ধরে বোঝায় যে তুমি যা ভাবছ ব্যাপারটা তা নয়। ঠিক তখনই মা তাদের দুজনকে দেখতে পান। জিনকে এমন অবস্থায় দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। মু কান্না থামাতে পারে না। তাছাড়া মা সবকিছু জানেন। সে অনুনয় করে বলে, দয়া করে বাবাকে কিছু বলো না, উনি আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবেন না। মা বলেন, তোমার মা যদি জানতে পারেন যে তুমি তোমার ভাইয়ের সাথে এসব করছো, তুমি কি জানো উনি কি করবেন? এই সম্পর্কটা সবকিছু নষ্ট করে দেবে। মু উত্তর দেয়, কিন্তু আমি এখানে জিনের জন্য এসেছি, আমি এখানেই থাকি, এখানেই পড়াশোনা করি, তুমি যা খুশি করো, আমার অনুভূতি কখনোই বদলাবে না। মা বলেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না। জিনও উদ্বিগ্ন হয়ে পড়ে এবং লাইয়ের কাছে এসে বলে যে সে তাকে ভুল বুঝছে, এটা এমন একটি ঘটনা যেটি ঘটেছে। লাই ব্যাখ্যা করে, তোমার তাকে সত্যিটা বলা উচিত, তোমার তাকে বিরক্ত করা উচিত নয়, আর এটাও বলো যে ওই মেয়েটি কে ছিল। আজ নানা মুয়ের সাথে দেখা করতে এবং তার কাছে মিনতি করতে গ্যারেজে এসেছে। প্লিজ জিনকে রেস থেকে সরে দাঁড়াতে রাজি করাও, আমার বাবার সাথে প্রতিযোগিতা করো না, সে অনেক বড় বিপদে পড়ে যাবে, হয়তো সে বাঁচবেও না। সে আতঙ্কিত এবং জিনকে বোঝানোর চেষ্টা করছে, তুমি এই রেসটা কেন করছো, এত পুরস্কার কেন, এত টাকা কে দিচ্ছে? জিন তাকে কিছুই বলে না। মু বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। জিন বলে, চিন্তা করো না, এটাই আমার শেষ রেস হতে চলেছে, এরপর আমি সবকিছু ঠিক করে নেব। পরের দিন নানা সর্বশেষ খবর জানতে গ্যারেজে ফিরে আসে। মু বলে সে এটা বিশ্বাস করছে না, কিন্তু এটাই তার শেষ রেস, এরপর সে আর এমন কিছু করবে না। নানা বলে, কিন্তু এতেটু সে মারা যাবে। ঠিক তখনই একটি বিকট শব্দ শোনা যায়। কেউ জিনের রেসিং কারটি নষ্ট করে দিয়েছে, এটা নিশ্চয়ই নানার বাবাই করেছে। নানা ব্যাখ্যা করে, আমি কিছুই করিনি, আমি শুধু তোমাকে সুরক্ষিত রাখতে চাই। জিন ক্ষিপ্ত হয়ে তার উপর চিৎকার করে এবং এমনকি অভদ্র কথাও বলে, যার ফলে নানা কাঁদতে কাঁদতে চলে যায় এবং বলে, আমার সামনে মরে গেলেও আমি তোমাকে বাঁচাতে আসব না। জিন লাইকে মুহকে বাড়ি রেখে আসতে বলে এবং তারপর মুহকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন মু বাজারে সেই একই ক্যাপম্যানকে দেখতে পায়। মু তাকে অনুসরণ করে একটি জায়গায় যায় এবং ক্যাপম্যান জিজ্ঞেস করে, কি চাও এই মেয়ে? আতঙ্কিত হয়ে সে টার্কের জায়গা থেকে পালিয়ে সোজা গ্যারেজে চলে যায়। সন্ধ্যায় জিন এসে ব্যাখ্যা করে যে তাকে অনুসরণ করা উচিত হয়নি, আসলে ক্যাপম্যানই তাকে বলেছিল। এরপর জিন তাকে বলে যে এই ঘটনাটি ঘটেছিল যখন সে নানার ওয়ার্কশপে গাড়ি পরিবর্তন এবং তৈরি করত এবং সেগুলো ধ্বংস করে দিত এবং এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগও করত। এই কারণেই সে নিজের ওয়ার্কশপ খুলেছিল। কিন্তু একজন পুলিশ অফিসার তার সাথে আবার যোগাযোগ করে ব্যাখ্যা করেন যে এই রেসগুলো অবৈধ, এতে জুয়া এবং মাদক সরবরাহ জড়িত এবং এই অবৈধ কার্যক্রমের পেছনের দলটিকে তাদের ধরতে হবে। পুলিশ কিছুই করতে পারে না, তাই সিএপির পুলিশ অফিসার চান যে জিন একটি রেসের ছদ্মবেশে গোপনে প্রবেশ করে এবং খুঁজে বের করে ভিতরে কারা আছে, কারা এই সমস্ত কিছুর পরিকল্পনা করছে। এর বিনিময়ে জিন নির্দোষ প্রমাণিত হবে। সে গাড়িটি কিছু পরিবর্তনের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার অভিযোগ থেকেও মুক্তি পেতে পারে। সে ওই মামলা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে। তখন মু সিদ্ধান্ত নেয় যে এটা ঠিক আছে এবং সে জিনকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। তারপর সে তার সহপাঠীর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, যার একটি গাড়ির কারখানা আছে। হ্যাঁ, এই সেই ছেলে যে সবসময় তার খুব কাছে ছিল এবং তার বাবা জিনকে তার ওয়ার্কশপ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। জিন দুদিন ধরে ক্ষতিগ্রস্ত গাড়িটি ঠিক করে এবং মু প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসে। সে এটার যত্ন করে এবং গাড়িটি পুনর্নির্মাণের পর জিন মুনকে তার প্রথম রাইড দেয়। মুন আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বলে, একদিন আমরা চীনে ফিরে যাব, আমরা আমাদের পুরনো বাড়িতে থাকব, সেখানে একটি ক্যাফে খুলে সাদামাটা জীবন কাটাবো। জিন বলে, হ্যাঁ অবশ্যই, শুধু আমাকে একবার এই দৌড়টা শেষ করতে দাও। পরের দিন জিন দেখে লাইকে অপহরণ করা হয়েছে। জিন তাড়াতাড়ি গিয়ে গুন্ডাদের পিটিয়ে লাইকে বাঁচায়। আসলে লাইয়ের বাবা একজন জুয়ারি এবং জুয়া খেলে অনেক টাকা হেরে গেছে, কিন্তু তা শোধ করতে পারছে না। তাই গুন্ডারা এসে তাকে এবং তার বাবাকে মারধর করে। জিনের মনে পড়ে যায় স্কুলেও একই ঘটনা ঘটেছিল। কিছু গুন্ডা লাইকে প্রতিদিন মারধর করত। জিন তাকে বাঁচিয়েছিল এবং সেই মুহূর্ত থেকেই তারা বন্ধু হয়ে যায়। লি খুব হতাশ, তার কাছে দেনা শোধ করার মতো টাকাও নেই। ঠিক তখনই জিন টাকা নিয়ে তার কাছে আসে, কিন্তু লি ততক্ষণে তার বাবাকে বাঁচাতে চলে গেছে। সে তার বাবাকে সাহায্য করতে চায়। সে ক্যাপম্যান পুলিশ অফিসার জিনকে ফোন করে এবং সবকিছু খুলে বলে।
তারা দুজনেই ঘটনাস্থলে পৌঁছে দ্রুত জিন, অফিসার, লাই এবং তার বাবাকে মার খাওয়া থেকে বাঁচায়। পরের দিন লাই জিনের জন্য একটি সেফটি স্যুট নিয়ে আসে, কারণ আজ একটি দৌড় প্রতিযোগিতা আছে এবং এটা একটি উপহার। জিন বলে ধন্যবাদ। সে এখানে অপেক্ষা করছে, সে ফোন করবে, সে আমাকে জানাবে, কারণ সে কথা দিয়েছে যে সে তাড়াতাড়ি আসবে, না হলে সে রেগে যাবে। সে আরও বলেছে যে লাইক তার সাথে বসে আছে। বেচারি মেয়েটি গ্যারেজের ভিতরে অপেক্ষা করছে এই আশায় যে সে বিজয়ী হয়ে ফিরবে। তারা সারাদিন ধরে অপেক্ষা করছিল, এমন সময় একজন লোক আসে। সে বলে, আমি পুলিশ বিভাগ থেকে এসেছি, আমার সাথে তাড়াতাড়ি আসুন, এটা জিনের সমস্যা। আমরা মাঝপথে তার গাড়িটা দেখতে পাচ্ছি না, ওটা কোথাও চলে গেছে। তাই সে মাউথকে একটা জায়গা চিহ্নিত করার জন্য লিখে যায়, আর মাউথ রাস্তার দিকে দৌড়াতে শুরু করে, কারণ ভিতরে পাহাড়ের অনেক উপরে একটা দৌড় প্রতিযোগিতা চলছিল। সে দ্রুত দৌড়াতে শুরু করে, আর তখনই তার সাথে লাইসের দেখা হয়। সে তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে। পথে নানার বাবা আর তার গুন্ডারা তাকে ধরে ফেলে, তারা তাকে কিছুতেই ছাড়ছে না। নানা বলে, যদি তুমি সত্যিই জিনকে ভালোবাসো তাহলে তোমার উচিত হাঁটু গেড়ে আমার কাছে ভিক্ষা চাওয়া। মাউথ ঠিক তাই করে, আর তখন নানা তাকে ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখানে দৌড় প্রতিযোগিতাটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু জিনের গাড়ির ব্রেক ফেল করেছে, চাকা পিছলে যায়, আর গাড়িটা একটি গভীর খাদে পড়ে পুরোপুরি জ্বলতে শুরু করে। সে সবকিছু দেখে জ্ঞান হারায়। গ্যারেজের ভিতরে তার চোখ খোলে। লাই বলে, জিনের কোনো খবর নেই। বেচারা মাউথ সেখানেই কাঁদতে শুরু করে। পরের দিন কেটে যায়, কিন্তু কোনো খবর আসে না। মু এবং লাই ক্যাপম্যানকে খুঁজছে এই আশায় যে একমাত্র সেই তাদের কিছু বলতে পারবে, কারণ এই সমস্ত রেসিং অবৈধ এবং এতে কোনো বহিরাগত বা পুলিশ জড়িত নয়। তারা ক্যাপম্যানের নম্বর খুঁজে পায় এবং তাকে ফোন করে, এবং সে তাদের জানায় যে জিন বেঁচে আছে, সে আহত, তার অস্ত্রোপচার চলছে। সে আসলে খুব গুরুতরভাবে আহত। সে তাদের বলতে পারবে না যে সে কোথায় আছে, কিন্তু সে মুকে ফোন করে খবর জানাতে থাকবে। মু কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই তার বাবা কানাডা থেকে পৌঁছে যান, এবং তার সৎ বাবা আমাদের জানান যে তার মা খুব অসুস্থ। তিনি তোমার কথা খুব মনে করছেন। তিনি তোমার ছবিটা ধরে আছেন। হ্যাঁ, তার চিকিৎসা চলছে। তিনি বলেন তিনি তোমাকে ফোন করছেন। মু কিছুটা দ্বিধায় পড়ে যায়, তাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবে, জিনের জন্য এখানে থাকবে নাকি মায়ের কাছে ফিরে যাবে। হাসপাতালে জিনের অবস্থার উন্নতি হচ্ছে না, তাই সে মুয়ের সাথে দেখা করতে বা কথা বলতে চায় না, কারণ সে চায় না যে মু তাকে এই অবস্থায় দেখুক। তাই মু তার সিদ্ধান্ত দেয় এবং মায়ের সাথে থাকার জন্য কানাডায় চলে যায়। সময় গড়িয়ে যায়, মু সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ধীরে ধীরে একটি সরল জীবনে থিত হয়। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং প্রতিদিন জিনকে ছবি এবং আপডেট পাঠায়, কিন্তু জিন কখনো উত্তর দেয় না। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে, মাস কেটে গেছে এবং সে চিকিৎসাধীন। সে আর হাঁটতে পারে না। অফিসার ঘোষণা করেন যে তারা এই অবৈধ গাড়ি দৌড়ের আয়োজক সমস্ত দলকে গ্রেফতার করেছেন। নানার বাবাকেও গ্রেফতার করা হয়েছে। ফাইটারটি এসে জিনের কাছে ক্ষমা চায়, বলে যে সেই গাড়িটির ক্ষতি করেছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটেছিল, এবং জিনই এত বছর আগে দোষটা নিজের কাঁধে নিয়েছিল। জিন এখন খুশি, তার নির্দোষিতা প্রমাণিত হয়েছে, এবং সে আনন্দের সাথে আবুকে মেসেজ করে বলে, দেখো, আমি একটা নতুন জীবন শুরু করছি, আমি শীঘ্রই সবকিছু ঠিক করে ফেলব। সব ঠিক হয়ে গেলে আমি তোমার সাথে যোগাযোগ করব, আর আমি এই নম্বরটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। সে লাইকে দিয়ে নম্বরটা ডিঅ্যাক্টিভেট করিয়ে নেয় এবং একটি নতুন নম্বর কেনে। এরপর আমাদের 1 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। মু খুবই বিচলিত এবং সে বারবার থাইল্যান্ডের কথা ভাবতে থাকে। সে গ্যারেজেও যায়, কিন্তু সেটা জনশূন্য, আশেপাশে কেউ নেই। যখন সে জিনের কথা জিজ্ঞেস করে, তখন কেউ তাকে বলে না যে সে কি করছে বা কোথায় ছিল। লাই কোনো উত্তর দেয় না। সে একই কথা বলতে থাকে, তোমার ক্যানাডায় একজন বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া উচিত। আর এভাবেই সময়ের সাথে সাথে 3 বছর বা মোট 4 বছর কেটে যায়। মু এখন ক্যানাডায় থাকে, তার সৎ বাবার সাথে নতুন বছর উদযাপন করছে। সবকিছু আগের মতোই, একমাত্র পার্থক্য হল সময় কেটে গেছে এবং মু আরও বড় হয়েছে, সে পরিণত হয়েছে, কিন্তু সে এখনও জিনকে মিস করে। অনেক ছেলেই তার মন জয় করার চেষ্টা করেছে, কিন্তু কেউই সাড়া দেয়নি। কিন্তু আর কতদিন? সে বেশ কয়েকবার ছেলেদের সাথে ব্লাইন্ড ডেটে গেছে, কিন্তু কোনো কিছুই সফল হয়নি। শীঘ্রই তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সেই সময় তার সাথে হানের দেখা হয়। সে তার একজন চীনা সহপাঠী। সে দেখতে সুদর্শন, তাই সে তার সাথে কিছুক্ষণ কথা বলে এবং হান তাকে চীনে গিয়ে পড়াশুনো এবং ব্যবসা শুরু করার প্রস্তাব দেয়। হান বলে, ঠিক আছে, আমার ভাবার জন্য সময় দরকার। কয়েকদিন পর সে যেতে রাজি হয়ে যায়, কিন্তু নতুন জীবন শুরু করার আগে সে থাইল্যান্ডে ফিরে যায়। বাড়িতে সে তার বাবাকে জিজ্ঞেস করে জিন কোথায়। কেউ জানে না, কেউ তাকে বলে না। তারপর তার সেই সহপাঠীর সাথে দেখা হয়। হ্যাঁ, সেই ছেলেটা যে তাকে আঁকড়ে ধরে থাকত। ছেলেটি তাকে বলে, আরে, আমি এখন একজন ব্যবসায়ী, আর তুমি যার সাথে দেখা করেছিলে সেও তাই। কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল। তার কম দামে গাড়ি পার্কিংয়ের দরকার ছিল, তাই সে আমার কোম্পানিতে যোগাযোগ করে।
আমি আমার বাবার কোম্পানির মাধ্যমে তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। হান বলে, ঠিক আছে, আমাকে তার নম্বরটা দাও। সে তাকে নম্বরটা এনে দেয় এবং তারপর নম্বরটা নিয়ে তাকে টেক্সট করে। এখন সে ভাবছে, কেন সবাই তাকে জিন থেকে দূরে থাকতে বলে? সে তো ভালোই আছে, তাই না? হয়তো জিন তার সাথে দেখা করতে চায় না, তাই সে তার সাথে যোগাযোগ করে না। তাই সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হানের সাথে চীনে চলে আসে। সে হানের সাথে কাজ নিয়ে আলোচনা করে, সে ভবিষ্যতের পরিকল্পনা করে এবং মু তাকে বলে যে ভবিষ্যতে সে মুন নামে একটি ক্যাফে খুলবে এবং সেটির নকশা হবে এই রকম, এটা এইরকম হবে, ওটা ওইরকম হবে। তারপর সে তার পুরনো বাড়িতে যায়। সেই বাড়িটি একটি শক্তিশালী পাখার দ্বারা ভুতুড়ে। মিলি এটা কিনেছে, কিন্তু সে এটা বিক্রি করতে রাজি নয়, কারণ তারা বেইজিংয়ে থাকে। মো ডিলারকে অনুরোধ করে তাদের সাথে পরিচিত করিয়ে দিতে। সে অনুরোধ করলে সম্ভবত তাকে ফিরিয়ে দেবে। একদিন ঘুরে বেড়ানোর সময় সে একটি কুকুর খুঁজে পায়। এটা সেই একই কুকুর যাকে সে ওয়ার্কশপে বড় করেছিল। আপনার হয়তো মনে আছে, সে লাইয়ের দোকান থেকে কুকুরটি কিনেছিল, আর তারপর একটি ফ্ল্যাশব্যাক আসে। যখন সে লাইকে জিজ্ঞেস করে কুকুরটা কোথায় গেছে, সে তাকে বলে যে একদিন ওটা ওয়ার্কশপ থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। ঠিক তখনই হান ফোন করে বলে, এই মাউথু, তুই যে ক্যাফেটার কথা বলছিলি, এখানে ইতিমধ্যেই কেউ একটা খুলে ফেলেছে। রংটা একই, নামটাও একই, সব কিছু একই। তার বুক ধরভর করে ওঠে এবং সে ঠিকানাটা চায়। কিন্তু যখন সে গিয়ে দেখে সব কিছু একই, ঠিক যেমনটা সে সবসময় জিনের সাথে খুলতে চেয়েছিল। কুকুরটাও এখানে আছে, যেটাকে সে বাইরে দেখেছিল। এটা কি জিনের ক্যাফে? সে ক্যাফের কর্মচারীর কাছে গিয়ে মালিকের নম্বর চায়। কর্মচারীটি দিতে অস্বীকার করে, কারণ প্রতিদিন সুন্দরী মেয়েরা এখানে এসে মালিকের নম্বর চায়, তারা সবাইকে নম্বর দেয় না। একটি তালিকাও তৈরি করা হয়েছে, যেখানে একজনকে নিজের নাম লিখতে হবে। তাই সেও নিজের নাম লেখে এবং তার কলমটি সেখানে রাখে। আর মজার ব্যাপার হল, জিন তাকে এই কলমটি অনেক বছর আগে দিয়েছিল। এবং যখন সে অনলাইনে ক্যাফের পেজটি দেখে, তখন লোকেরা লিখেছে যে মালিক বিবাহিত এবং তার একটি সন্তানও আছে। মাউথু ঘাবড়ে যায়। আমি কি দেরি করে ফেলেছি? ধুর বন্ধু। পরের দিন ক্যাফেতে ফিরে এসে আরতি বলে, আমার কলমটা দে, আমি ভুলে গেছি। সে চলে গেল। সেখানে কর্মচারীটি বলল, বস ওটা নিয়ে গেছেন এবং কাল আসবেন। এটাই ছিল তার পরিকল্পনা, যা সফল হতো। তাই পরের দিন একটি কলম আনার অজুহাতে সে একটি সুন্দর পোশাক পরে আসে এবং এত বছর পর জিনকে দেখতে পায়। হ্যাঁ, এ সত্যিই জিন। 5 বছর পর ভাগ্য তাদের একত্রিত করেছে। মাউথু বলে, আমার কলমটা দাও আর আমার বাগদান হয়ে গেল। আমি বিয়ে করছি। এসো, আর উপহার হিসাবে কোনো টাকা এনো না। আসলে এ সবই ছিল মিথ্যা। বাইরে এসে বেচারি মেয়েটা অনেক কাঁদে, কিন্তু সে জানে যে জিন এই রেস্তোরাঁটা তার জন্য এবং তার কারণেই খুলেছে, কারণ সেই এমন একটি রেস্তোরাঁর জন্য অনুরোধ করেছিল। কিন্তু সে জিনকে একটি শিক্ষাও দিতে চায়, কারণ সে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই হান ফোন করে। সে তাকে জানায় যে তাকে এক বন্ধুর বিয়েতে যেতে হবে, তাই সে তার সাথে দেখা করতে পারবে না এবং আমাদের কিছু কাজও পিছিয়ে দিতে হবে। সে মাউথুকে একটি বিয়ের কার্ডও পাঠিয়েছে, তাই সে কনের মুখের ওপর নিজের মুখ ফটোশপ করে জিনকে পাঠিয়ে দেয়। জিন ঘাবড়ে যায়। সে কি বিয়ে করছে? এত তাড়াতাড়ি সে বিয়েটা করে ফেলল কি করে? সে যাবে কি যাবে না তা নিয়ে ভাবতে থাকে। তারপর মু টেক্সট করে, তুমি এত চিন্তা করছো কেন? এসো, কারণ আমার কোনো পরিবার নেই, আর তুমি আমার একমাত্র ভাই, তাই তোমাকে আসতেই হবে। জিন বিয়েতে পৌঁছায়, কিন্তু বাইরে থেকে আনা আসল কনের ছবি দেখে সে হতবাক হয়ে যায়। সে সেখান থেকে চলে যায় এবং নিজের গাড়িতে ফিরে আসে। তারপর মু ফোন করে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগলো? আমি যে বিয়ে করছি না এটা জেনে তুমি খুশি হয়েছিলে নাকি দুঃখিত হয়েছিলে? পরের দিন সে ক্যাফেতে ফিরে এসে কর্মচারীকে জিজ্ঞেস করে, মালিক কি সত্যিই বিবাহিত? কর্মচারীটি বলে, হ্যাঁ হ্যাঁ, তাদের একটি সন্তানও আছে। আসলে সে ক্যাফেতে এত নিয়মিত যাতায়াত শুরু করে যে বন্ধুত্বপূর্ণ স্বভাবের সেই কর্মচারীর সাথে তার বন্ধুত্বও হয়ে যায়। সে ঘাবড়ে যায়। সে বাড়ির ঠিকানা চেয়ে নিয়ে বাড়ি চলে যায়। দরজার বেল বাজে এবং সম্ভবত ৪৫ বা ৫০ বছর বয়সী একজন মহিলা বেরিয়ে আসেন। তিনি বলেন, আপনি জিনকে খুঁজছেন, তাই না? ভিতরে আসুন। তার মেজাজ চড়তে থাকে। এই মহিলা কি জিনের স্ত্রী? কিন্তু তাকে দেখে জিনের দ্বিগুণ বয়সী মনে হয়। মহিলাটি জিজ্ঞেস করেন, আপনি জিনের কি হন? মহিলাটি হেসে বলে, ও আমার ক্লায়েন্ট, ও আমার থেকে ২০ বছরের ছোট। আমি ওর ফিজিওথেরাপিস্ট। তারপর সে তাকে সেই ঘরটা দেখায় যেখানে সে জিনের পায়ের চিকিৎসা করে। সে জিনের সাথেই থাকে, কারণ জিন তাকে সেখান থেকে নিজের সাথে চীনে নিয়ে এসেছে এবং সেখানেই থাকতে বলেছে।
এবং সে তাকে জিন সম্পর্কে সবকিছু বলে। জিন কিভাবে আগে আজেবাজে কথা বলতো, কিন্তু এখন জিনের শরীর একেবারেই ভালো নয়, তাই সে তাকে বুঝিয়ে বুঝিয়ে তার সাথে দেখা করতে রাজি করায়, এবং তারা দুজনেই পাহাড়ে থাকে। জিন ক্লান্ত বোধ করছিল, এবং মহিলাটি তাকে বলে, এটা লুকাও। জিন এটা লুকাতে চায় না, কিন্তু সে তার সামনে নিজেকে এতটা দুর্বল দেখাতে চায় না, তাই সে পালিয়ে যায়। এরপর থেকে মু কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু জিনের শরীর ভালো না থাকায় সে তাকে খুব কমই দেখতে পায়। মহিলাটি এক্সপ্লেন করে যে তার এখন মেডিকেল এসেছে, সে রান্না করতে শিখেছে, আর তার জীবনটা খুব কঠিন। তার খাওয়ার মতো যথেষ্ট টাকাও নেই। চাকরি থেকে যা আয় করে তার সবটাই বাড়ি ভাড়া দিতে চলে যায়। সে খুব গরিব। তাই আমি কি তোমার সাথে থাকতে পারি? এই বাড়িতে থাকার জন্য এটাই তার অজুহাত। সে তো আয় করেই। আর হঠাৎ জিনের তার বৃদ্ধ বয়সের কথা মনে পড়তে শুরু করে। কিভাবে সে আহত হয়ে হাসপাতালে ছিল, সে খুব দুর্বল ছিল। সে মাউথুকে দেখতে চায়নি, সে থাকতে চায়নি, সে রাজি হয় না। এতে মাউথু অপমানিত বোধ করে, কিন্তু সে শুধু জিনকেই ভালোবাসে। অন্য কোনো পুরুষকে বিয়ে করার কথা সে ভাবতেও পারে না। সে তার ব্যাগটা তুলে নিয়ে চলে যেতে শুরু করে। জিন দৌড়ে এসে তাকে চুমু করে বলে, আমি তোমাকে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেব, সেটা পড়ার পর তুমি সিদ্ধান্ত নেবে আমার সাথে থাকবে কিনা। কিন্তু মাউথুর কাছে মেডিকেল রিপোর্টের কোনো মূল্য নেই। সে ইতিমধ্যেই সেগুলো পড়ে ফেলেছে, এবং সে শুধু তার সাথেই থাকবে। কয়েকদিন পর তাদের দেখা হয়, এবং সে তাকে তার সিদ্ধান্তের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে থাকব। অবশেষে তারা একে অপরকে মেনে নেয় এবং অত্যন্ত আনন্দিত হয়। সেই সন্ধ্যায় তারা একসাথে রাতের খাবার খায়, এবং জিন হানকে তার প্রেমিক হিসাবে পরিচয় করিয়ে দেয়। তারা বাড়ি ফিরে আসে এবং একসাথে রোমান্টিক সময় কাটায়। পরের দিন জিন তার জন্য রান্না করে এবং বলে, আমার সাথে এসে থাকবে? আমি তোমার বাড়ি থেকে জামাকাপড় আনতে সাহায্য করব। জিন উত্তর দেয়, না না, আমি ইতিমধ্যেই 2 মাসের ভাড়া দিয়ে দিয়েছি, তাই আমি ওখানেই থাকব। জিন তাকে জিজ্ঞেস করে ভাড়া কত, এবং দ্রুত তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। সে বলে, এখন তুমি আমার সাথে থাকবে, তাই না? সেই সন্ধ্যায় জিন ক্যাফের সাথে সম্পর্কে জড়ায়। পরের দিন জিন কী করছে তা দেখতে বিশ্ববিদ্যালয়ে আসে। জিন একজন প্রফেসর হয়ে গেছে। সে খুব সুদর্শন, তাই মেয়েরা সব সময় তার কাছে ভিড় করে। আর আজও মেয়েদের সাথে তাকে দেখলে মেয়েটি তার চেহারা দেখে ঈর্ষা করে। সে এমনকি স্টুডেন্টকে রেগে গিয়ে বলে, আমি ওর প্রেমিকা, ওর কাছে যেও না। পরের দিন জিনের 2 বন্ধুও চীন সফরে আসে। হ্যাঁ, লিন, যাদের মধ্যে ভয়ঙ্করভাবে সম্পর্কচ্ছেদ হয়েছে, কারণ তাদের বিচ্ছেদের 6 বছর হয়ে গেছে। জিন বাড়ি ফিরে আসে এবং সোফায় জিনকে সঙ্গম করার চেষ্টা করছিল, তখন লিন তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, লিন আর জিন থাইল্যান্ডে একটি রেসিং একাডেমি চালায়। জিন বারবার থাইল্যান্ডে ফিরে আসে। লিন আজ এখানে কাজের জন্য এসেছিল, কারণ সে জিনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ রেস করতে চেয়েছিল, কিন্তু জিন রাজি হয়নি। কারণ সে আর গাড়ি চালায় না, এবং সে গাড়ি চালাতে এতটা ভয় পায় যে তার একটি মানসিক আঘাত লেগেছে। পরের দিন সকালে আমি বাসে করে কাজে যাচ্ছিলাম। আমি আমার ফাইলগুলো খুলছিলাম। জিন দ্রুত ফাইলগুলো তুলে নিয়ে বাসের পেছনে দৌড়ায়। সে বাসে ধোঁয়া বের হতে দেখে। সে জিনকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল, তাই সে গাড়ি নিয়ে তার পেছনে, অর্থাৎ বাসের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু ড্রাইভার ঠিক সময়ে গাড়ি থামিয়ে দেয় এবং সবাই বেঁচে যায়। কিন্তু মাউথ তাকে ফোনে বলেছিল যে সে ছিল না বাসে, সে বাজার থেকে এসেছিল। জিন বাজারে তার সাথে দেখা করে এবং মাউথ খুব খুশি হয় যে এত বছর পর সে অবশেষে গাড়ি চালিয়েছে, এবং তাও খুব দ্রুত। তারপর জিন সবকিছু ফেলে দিয়ে বলে, আমরা একসাথে থাকি আর বিয়ে করে ফেলি না কেন? পরের মাসে আমরা তাদের দুজনকে কানাডার উদ্দেশ্যে রওনা হতে দেখি। জিন এত বছর পর তার মায়ের সাথে দেখা করেছিল, যার মানে সে মাউথকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। মা কিছুই বলেননি, তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। জিন সোনার গয়না নিয়ে এসেছিল, যা চীনে কোনো মেয়ের হাত চাওয়ার জন্য একটি ঐতিহ্য। তাই মা তখনও রাজি হননি। কিন্তু পরের দিন জিন খুব চেষ্টা করে। সে এতটাই চেষ্টা করে যে মা নরম হন এবং জিনের ওপর তার সমস্ত রাগ উগরে দেন। তারা সেখানে চীনা নববর্ষও উদযাপন করে, এবং যাওয়ার সময় মা জিনকে একটি উপহার দেন। হ্যাঁ, একটি স্কার্ফ আছে যা জিন ছোটবেলা থেকেই পেতে চেয়েছিল, কিন্তু মা তাকে কখনো কিনে দেননি। তারপর তারা দুজনেই থাইল্যান্ডে ফিরে আসে। জিন মাউথকে বিয়ের প্রস্তাব দেয় এবং সে হ্যাঁ বলে, এবং আমরা দেখি সবাই আবার একসাথে। নানা আর তার বোনও এখানে আছে। সবাই খুব খুশি। তারা পুরনো দিনের কথা বলে, আর ড্রামার শেষে তাদের দুজনকে বিবাহিত দেখানো হয়।
এবং বিয়ের অনুষ্ঠানে জিন তার বাইকে করে দ্রুত চলে যায়। হ্যাঁ, এটা সেই একই দৃশ্য যা আমরা প্রথম পর্বের শেষে দেখেছিলাম, যখন সে গুন্ডাদের কাছ থেকে জিনের সাথে পালিয়ে যাচ্ছিল, এবং তারা দুজনেই খুব খুশি। তারা একটি সন্তানসহ তাদের বিবাহিত জীবন উপভোগ করতে পারে, আর সেখানেই ড্রামাটি শেষ হয়, একটি সুখী সমাপ্তি। আমি এটা নিয়ে কথা বলতে চাইনি। ব্যক্তিগতভাবে আমার কাছে এই ধরনের সম্পর্কের ড্রামা খুব অপছন্দের লাগে। আমার কাছে এই ধরনের সম্পর্কগুলো পুরোপুরি অদ্ভুত লাগে। আমি কখনোই এই ধরনের জিনিসের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। কিন্তু এটা একটা ড্রামা, মানুষ এটা পছন্দ করে। আপনি যদি এটা দেখতে চান, তবে এটা তৈরি করা আমাদের কাজ। ঠিক আছে, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।